রূপম কি খবর বলো? ভালো আছে? এই এই তো গরিব মানুষের খবর খবর তো সাগর নীলের। না আমাদের ভিডিও ঘুরতে যাচ্ছ, তোমার গরিব তুমি। আচ্ছা, আর তুমি যে ঘুরে এলে তা তুমি কি? আমি তো তুমি বলে পনের টাকায় ঘুরতে গেছিলাম। তুমি 3-4 বছর আগে যখন দার্জিলিং গেছিলে, অঞ্জন দত্ত কোথায়? অঞ্জন দত্তকে চেনো? ওই যখন অসুর ছবিটা এসেছিল বোধহয় তখন। হ্যাঁ, তখন দীপ্তদার টাকায় গেছিলাম। আমিও বন্ধুদের টাকায় যাচ্ছি, আমার টাকা না, বন্ধুরা নিয়ে যাচ্ছে। সাগরনী, তুমি কোথাও ঘুরতে যাও না? তোমার কোনো সোশ্যাল লাইফ বলে কিছু নেই? হ্যাঁ যাই, ওগুলো আমরা জানতে পারি না। ওগুলো আমরা করে যায় নাকি? মানে মন্দারমণি যাও নাকি? মানে বলতে পারো না? ছবি টবি দেখি না কখনো, তাই জিজ্ঞেস করছি। না, প্রথম কথা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি কিছু শেয়ার করি না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে তোমরা যে বাইরে ঘুরতে যাওয়ার বিষয়টা বলছো, সেটা একটুখানি আমার জীবনে কমই আছে। তার কারণ আমাদের বন্ধুদের গ্রুপ থেকে যাওয়ার উদ্যোগটা খুব একটা বেশি ওঠে না, এবং তার নানান কারণ রয়েছে, ইকোনমিক্যাল কারণ ডেফিনেটলি 1 নম্বর। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যে আমি যেহেতু ছাত্র পড়াই, ফলত আমার প্রচুর আর কি মানে একটা ডিসিপ্লিনের মধ্যে লাইফটা কাটে। ফলত বলো কেন? অনির্বাণ ভট্টাচার্য কি ফলত বলে? অনির্বাণ থেকে ফলত বলে? ফলত আর মূলত। আচ্ছা, ফলত শব্দটা আমাকে বাদ দিতে হবে, ঠিক আছে? না, আমার ওই যে আমি প্রচুর পড়াই, মেন রিজনটা হচ্ছে এইটা, যে কারণে আর কি মানে অ্যাবসেন্ট হয়ে গেলে আর তারপরে ম্যানেজ করতে পারি না আর কি, যে কারণে আর কি। আপনাদেরকে আমি এখানেই 4th ওয়াল ব্রেক করে বলে দিই, সাগর নীলের থেকে টিউশন নিতে চাইলে আপনারা অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সাগর নীল, আর সাগর নীলের কাছে যে স্টুডেন্টরা পড়েছে তারা 4 এ 4 বার, 5 এ 5 বার, 6 এ 6 বার করে ডাব্বা দিয়েছে, তাই তো? এটাই বলতে চাইছো তো? না, আমি এটা বলিনি, এটা তুমি বললে। আমি কিন্তু এটা বলি লাস্ট ওয়ার্ডটা। আচ্ছা, এই চলো আমরা টপিকে আসি। টপিক শোনো, আজকে একটা এমন টপিক এনেছি, টপিকটা নিয়ে ইটসেলফ খিল্লি হবে। লোকে তো বলে আমরা কমেডি করতে পারি না, আজকের টপিকটাই কমেডি। সেটা হচ্ছে ব্যাড অ্যাজ রবি কুমার। এবং যতক্ষণ টপিকটা চলবে আমি নাকে নাকে কথা বলবো। নাকে এতক্ষণ ধরে কথা বলতে পারবে নাকে? আমি এই জন্য আগের দিন বলছিলাম, মানে আমার এটা মনে হয় যে আমরা আসলে কিন্তু এই ছবিটা কান দিয়ে শোনা এবং চোখ দিয়ে দেখারই ভুল করছি। এই ছবিটাকে নাক দিয়ে সেবন করতে হবে। যে রবি কুমার দেখলাম, মানে এবার তুমি বলো রবি কুমারকে দেখতে না, রবি কুমারকে শুঁকতে হবে। রবি কুমারকে শুকে বললে ছবিটাকে শুকলাম, ছবিটাকে শুকে আমি একটা অদ্ভুত গানে মগ্ন হয়ে গেছি, হিমেশ দা এরকম একটা ব্যাপার হচ্ছে, এটা আমাদের বলতে হবে। কিন্তু আমরা সব চোখ দিয়ে দেখা। এটা কিন্তু অ্যাকচুয়ালি এই ছবিটা একটা স্পুফ ফিল্ম কিন্তু। হ্যাঁ, মানে এটাতে অ্যাকচুয়ালি ওরা ইচ্ছে করে ওই কমেডিটা করছে, মানে ওই ওভার দ্য টপ যে ক্যাম্পি নেচারটা রেখেছে গানের মধ্যে। মানে গানের মধ্যে হিমেশ এরকম করছে, হা হা এরকম করে জনি লিভারি এরকম সেরা লেগেছে, ওটা সেরা লেগেছে। আর এই ছবিটা দেখো, মানে সারপ্রাইজিংলি এই ছবিটা ভালো ওপেনিং নিয়ে নিল। এই ছবিটা লোকে দেখতে যাচ্ছে, হতেই পারে। ছবিটার ট্রেলার যা ভিউ পেয়েছে আর গানটা যা রেসপন্স পেয়েছে না, মারাত্মক। আরে এরকম অনেক বড় হিট হয়ে গেলে মজা হবে, বললে এক্ষুনি রাগ হবে। এরকম হাইপ অক্ষয় কুমারের লাস্ট কোন সিনেমাতে দেখা গেছে সেটা নিয়ে এখন মাথা চুলকাতে হবে, যে হাইপ দেখতে পাওয়া যাচ্ছে ব্যাড অ্যাজ রবি কুমারের। আর না হিমেশ যখন প্রথম হিরো হয়েছিল ওই আপকা সুরুর বলে ছবিটাতে, ঠিক আছে, সেই ছবিটা হিট হয়েছিল জানো তো? তাই নাকি? না, আমার খেয়াল নেই। হ্যাঁ, হানসিকা মোটওয়ানি যাতে হিরোইন ছিল, ওই ছবিটা বক্স অফিসে হিট হয়েছিল। এবং যেহেতু তখন হিমেশের মারাত্মক ক্রেজ ছিল, ওই ইমরান হাশমির ছবিগুলোতে মিউজিক দিত, আকসার টাকসার, ওই ঝলক দিখলা যা, তারপরে অক্ষয় কুমার হামকো দিওয়ানা কর গয়ে, নমস্তে লন্ডন, তারপরে তারপরে একটা সিনেমা করেছিল না যেখানে দর্দ দিলোকে একটা গান ছিল, কার্জ কি না, একটা দর্দ দিলোকে কম হো যাতে, ওই সিনেমা, ওই গানটা যেন কোন সিনেমা যেন, মগর হাম হো যাতে। হ্যাঁ, একটা সিনেমা মাঝখানে করেছিল, কাজরারে বলে একটা ছবি করেছিল, তারপরে একটা করেছিল খিলাড়ি 786। না, হিমেশ অভিনীত কোনো সিনেমা আমার দেখা হয়নি, দেখার সৌভাগ্য হয়নি কোনদিন, আমি সুযোগ চান্সই নিইনি। তুই তাহলে ভালো ভালো ছবি জীবনে মিস করে দিয়েছিস।
তুই যদি খিলাড়ি 786 না দেখে থাকিস, না ওর আগের ছবিগুলো, আচ্ছা অরিত্র দত্ত মনে হচ্ছে দেখা, আগের ছবিগুলো কোয়ালিটি কেমন? স্ট্র দিয়ে হিমেশকে অক্ষয় কুমার খেয়ে নিয়েছে, ছবি তারা সিন আছে, এগুলো কোনো সিন স্ট্র দিয়ে খেয়ে নিয়েছে। এটা কোন ফিল্ম? এটা খিলাড়ি 786। আরে যেটা গান আছে বালমা, বুঝতে পেরেছি, এবার মনে পড়েছে, বলাতে মনে পড়েছে, সব হিটেড গান, লোনলি। তারপরে ওই গানটা কপি করা, ওই যে হুক্কা বারটা কপি করা বেসিক্যালি মিউজিক, কিন্তু খুব ভাইরাল, মানে হুক্কা বার যেভাবে ভাইরাল হয়েছিল সেই সময়, বাপরে বাপ। আরে তখন এই ভাইরাল টার্মটা ছিল না। হ্যাঁ ওই সময় যখন খিলাড়ি 786 এসেছিল, সেই সময় ওই পাঠানি, তারপর হচ্ছে স্কার্ফ, ওগুলো খুব উঠেছিল, ওই গান টানগুলো খুব মানে ইয়ে হয়েছিল। যাই হোক, তো এই ছবিটা মনে হচ্ছে খুব ভালোই ব্যবসা করতে পারে, আর ছবিটা লোককে যেটা প্রমিস করছে আমার মনে হয় সেটা ডেলিভার করতে পারবে, যে আমরা একটা ভুলভাল জিনিসপত্র দেখাবো এবং সেটা দায়িত্ব নিয়েই দেখাবো। না ট্রেলারে লিখেই দিয়েছে যে লজিক থাকবে না। আর না দেখো, এইটা কিন্তু খুব পপুলার জনরা হলিউডে, মানে তুমি যদি স্কেয়ারি মুভি বলে একটা সিরিজ আছে, তোমরা যদি মানে হাসির ছবি দেখতে যাও, তুমি স্কেয়ারি মুভি দেখো, মানে হেসে মরে যাবে। মানে যত হলিউডের হরর ছবি হয়েছে না, সব কটাকে নিয়ে স্পুফ করা হয়েছে। তারপরে ধরে নাও যে আমাদের স্পাইডারম্যান হয়েছিল, স্পাইডারম্যানের একটা স্পুফ ফিল্ম আছে যেটার নাম হচ্ছে সুপার হিরো মুভি, ছবিটার নামই হচ্ছে সুপার হিরো মুভি। তো ওটাতে মারাত্মক মানে হাসি ছিল। তারপরে র্যাম্বো হয়েছিল, র্যাম্বোর একটা স্পুফ হয়েছিল হট শটস বলে। তো এরকম প্রচুর, বা অস্টিন পাওয়ার বলে একটা স্পুফ মুভি ছিল। না এটা কি সত্যি, এটা কি সত্যি স্পুফ মুভি না স্টুপিডিটি থেকে আসছে? না সেটা এখন বোঝা, আমরা মনে হয় এটা এখন পরিষ্কার। না ট্রেলার থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে, ট্রেলার আর গান থেকে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে স্পুফ এটা। না হলে তুমি ওই শটটা দেখে না, গাড়ি মানে ওই টানেলের মধ্যে থেকে চালাতে চালাতে গাড়িটাকে পুরো টানেলের মাথার উপর দিয়ে ঘুরিয়ে বার করে দিচ্ছে, ওটা আমার আর সব থেকে বিল্ডিং থেকে দৌড়ে রোপ ছাড়া নেমে যাচ্ছে, ওটা সেরা ছিল, পুরো এরকম ভাবে কার্ভ করা বিল্ডিং থেকে নেমে যাচ্ছে দৌড়ে। আর না ব্যাপারটা হচ্ছে কি, ও মানে যেটা বেসিক্যালি হয়েছে কি, এক্সপোজ বলে একটা সিনেমা করেছিল, যাতে ওই গান ছিল, হ্যাঁ যে আইসক্রিম খাউঙ্গি, কি কাশ্মীর যাউঙ্গি, হ্যাঁ আইসক্রিম খাউঙ্গি কাশ্মীর যাউঙ্গি, হানি সিং ছিল ছবিটাতে, বুঝলে তো? গ্রেট গ্যাটসবি থেকে কিছুটা ছাপা দেখেছি। হ্যাঁ ওই ছবিটাতে এই ক্যারেক্টারটা ছিল রবি কুমার, আর ওই ডায়লগটা ছিল যে जिन तूफानों में तुम्हारे झोपड़े उड़ जाया करते हैं उसमें हम अपने कपड़े सुखाया करते हैं। ओ अच्छा और तेरे शरीर में इतना खून नहीं होगा जितना खून नहीं। আর একটা নায়িকা ছিল যে देता है, নায়িকাটা বলছিল अगर आप विश्वामित्र है तो मैं भी मेनका हूँ, তখন हिमेश बोले যে रवि कुमार लंगोट का बहुत पक्का है, बिस्तर में नींद के अलावा कुछ नहीं लेता। डायलॉग उड़िয়ে দেবে। আর ওই ছবিটা বিশাল ট্রোল হয়েছিল, বুঝতে পারলে তো? মারাত্মক ট্রোল হয়েছিল ওটা, ঠিক আছে? তো সেইটা থেকে এই ক্যারেক্টারটা এসছে রবি কুমার। এবার হিমেশ হচ্ছে কি, ধরো জোকটা বুঝে গেছে যে ওকে নিয়ে খিল্লি হচ্ছে, এবার ও সেই খিল্লিটাকে এনক্যাশ করতে চাইছে, যে কত খিল্লি করবি, আমি তোকে খিল্লির পাত্র দিচ্ছি আর কি জিনিসপত্র। এবং এই জিনিসটা ইন্টারন্যাশনালিও হয়েছে, মানে এটা কিন্তু খুব বুদ্ধি খাটিয়ে করেছে কিন্তু অ্যাকচুয়ালি। হ্যাঁ এটা যদি আমাদের এখানে অনেকে আছে, নাম নেবো না, তারা যদি করতে পারে ব্যাপারটা ভালোই হয়। আরে নাম নিয়ে বলো না, বনি আর জাস্ট যদি করতে পারে, যে ওদেরকে যেটা নিয়ে খিল্লি করা হয় সেটা নিয়ে ওরা ছবি করলো, তাহলে ছবি সুপারহিট হয়ে যেতে পারে। হ্যাঁ যদি এরকম দেখানো হয় যে অনেকগুলো নুড়ি পাথর পড়ে রয়েছে, ঠিক আছে, জজদা বলছে ওই দেখ সব আমার ফ্যান, মানে এরকম যদি করা যায় ব্যাপারটা ভালো হয়, কিন্তু ভালো হবে বেশ, লোকে এনজয় করবে বেশ। না এই ছবিটাকে নিয়ে যে কি, এই ছবিটাকে নিয়ে আলোচনা করবার মতো না, মানে আমি তো বুঝতেই পারছি না কি আলোচনা করবো। ট্রেলার আর গান দেখবার পরবর্তীতে খালি, যদিও গানটা কিন্তু আমার মনে হচ্ছে মিউজিকটা বেশ ক্যাচি ছিল, লিরিক্স কেমন করে দিয়েছে। হিমেশ কিন্তু ভালো, মানে ভীষণ ভালো মিউজিক ডিরেক্টর, খুব ভালো ভালো মিউজিক করেছে, ঝাড়ুক ফাড়ুক যাই করুক। সালমান ওর শোতে এসে বলছে
हिमेश पता नहीं कहाँ से उठा है, হিমেশ বলছে সঙ্গে সঙ্গে মানে আসতে কবি নেই উঠায়। আর ওখানে ক্যাটরিনা মাঝখানে দুজনের ঝামেলা যাতে না হয়, ইন্ডিয়ান আইডলে বোধহয় এসেছিল, যাতে ঝামেলা না হয় সেটা বারবার বন্ধ করার চেষ্টা করছে। আর পাশে সাজিদ বাজিদ বসে মিচকে মিচকে হাসছে। সালমান খান সত্যি যাক পারতো বলে দিত হিমেশ। না কিন্তু সালমানের সাথে হিমেশের সম্পর্ক ভালো, অনেক হিট গান দিয়েছে, মানে বডিগার্ডের গান হিমেশের। আরে অনেক ভালো ভালো ছবির গান দিয়েছে হিমেশ, ভাবা যায় নামাস্তে লন্ডনের গান হিমেশের। আমি তো এটাতেই অবাক হয়ে যাই যে নামাস্তে লন্ডনে কি ভালো ভালো গান সব হিমেশের। হিমেশ খুব ভালো মিউজিক ডিরেক্টর। না আমি তোমাকে বলছি অক্ষয় কুমারের ওই যে ছবিটা ফ্লপ হয়েছে, কিন্তু ওই ছবিটা গানগুলো শুনে দেখো। না রিসেন্টলি একটা ছবি বেরোলো না আনন্দ এল রায়ের, রক্ষাবন্ধন বলে, রক্ষাবন্ধন, ওটার গানগুলো কিন্তু খুবই ভালো, মানে গানগুলো তুমি শুনে দেখো, ভাই বোনের সম্পর্কটাকে এত সুন্দর করে মানে করেছে, খুব ভালো করেছে। না হিমেশ সত্যি খুব ভালো, হিমেশ ভালো মানুষ, তার খুব ভালো অভিনেতা, খুব ভালো একজন লোক। আমরা পার্সোনালি হিমেশকে চিনি তো। হিমেশ না গল্প ফল্প লিখে ফেলছে, স্ক্রিপ্টও লিখেছে দেখলাম, সবই করছে নিজে, ভালো তো, মানে আলাদাই ট্যালেন্ট আর কি। কমেন্টে দেখছি আমি হিমেশ রেশমিয়ার কত ফ্যান্সও চলে এসছে। হিমেশের প্রচুর ফ্যান্স আছে ভাই, বললে লাভ আছে। দেখা যাক কিরকম কি ওপেন। না আমি বলছি এখান থেকে আরেকটা ভাইরাল জিনিসে চলে আসি, যেহেতু হিমেশের এই ব্যাপারটা খুব প্রচন্ড ভাইরাল হচ্ছে, এখান থেকে একটা সেকেন্ড টপিকে চলে আসি। রাজুদার পকেট পরোটা, যেটা এখন কন্ট্রোভার্সি। তোমরা কি খেয়েছো? যেটা অডিয়েন্সের কমেন্ট থাকবে সেটা হচ্ছে তোমরা কি রাজুদার পকেট পরোটা খেয়েছো? আমি জানি না, আমি খাইনি। উনি কোথায় বিক্রি করেন আমিও জানি না, মানে কোথায় করেন। শিয়ালদা স্টেশনের আশেপাশে কোথাও একটা হবে। আমিও ওই ওনার কাছ থেকে ভুল করে মানে না চিনে খেয়ে ফেলেছি কিনা আগে জানি না, কিন্তু ভাইরাল হওয়ার পর তো খাইনি। তবে ওই পকেট পরোটা বিষয়টি আমি মানে শিয়ালদা স্টেশনের আশেপাশে, যেহেতু আমাকে শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করতে হয়, মানে আমিও জানি না, মানে না সেরকম বিষয় নয়। দেখো ব্যাপারটা হচ্ছে যতদূর আমি জানি, যেটা আমি খেয়েছি বলতে পারি, সেটা হচ্ছে যে দেখো সিনেমা নিয়ে আলোচনা, এখানে পকেট পরোটা বিশ্লেষণ করছি। ব্যাপারটা হচ্ছে যে তেল কম দিয়ে ভাজা হয়, মানে পরোটা জাতীয়ই কিন্তু রুটি টাইপের, মানে খুব একটা আর কি মানে অয়েলি নয়, ঠিক আছে, এরকম টাইপের একটা জিনিস আর কি, যেটা খেতে বেশ ভালোই লাগে, খেতে ভালোই লাগে। তাদেরকে পরোটি বলা উচিত, পকেট পরোটা বলছে কেন ভগবান জানে। এখন আমি জানি না রাজুদা এক্স্যাক্টলি কি বিক্রি করে, তবে হাতে যেটা দেখে আমি বুঝতে পারি, ভিডিওতে খুবই কম তো ভিডিও যদিও আমি দেখেছি পুরো, কিন্তু মনে হয় ওই জিনিসটাই, ওই জাতীয় জিনিসটাই। আর আমার মনে হয় যেটা, যে এই ভদ্রলোক অ্যাকচুয়ালি এই যে বলার যে স্টাইলটা না, যে 3টে পরোটা, একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম, 30 টাকা, ট্রেনের টিকিটের থেকেও দাম কম, এই বিষয়টা বোধহয় পাবলিক বোধহয় পছন্দ করেছে। তামাও জানি না এক্স্যাক্টলি যে কেন ভাইরাল হয়েছেন ভদ্রলোক, আমি জানি না, কারণ ওনার মতন কিন্তু আরো প্রচুর আছে শিয়ালদা এলাকাতে। আমি সেটাই আজকে একটা ভিডিওতে বলছিলাম যে এরকম পরোটার দোকান আমাদের পাড়াতেও প্রচুর আছে, আমরা হয়তো সেখান থেকে খাইও না বা সবকটা দোকানের মধ্যে চলেও না, তবে উনি যে এত পপুলার হয়েছে, ভাইরাল হয়েছে, এটাতে আমার কোনো মানে এটা নিয়ে কিছু বলার নেই। আমার একটাই কথা বলার, যে যারা আজকে এটা বলছে যে রাজুদার পরোটা, রাজুদা এত পপুলারিটি পেয়ে গেছে, সে অভিনয় করছে বা কিছু, প্রথম কথা হচ্ছে সে যে অভিনয় করছে এটাও কিন্তু আমরা জানি না। এমনও হতে পারে যে কোনো প্রমোশনাল কোনো ইভেন্টে তাকে নেওয়া হয়েছে বা তাকে দিয়ে প্রমোশন করানো হয়েছে, এমনটাও হতে পারে। তাকে একজন যেমন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আরও একটা জিনিস হচ্ছে যে যখন সে একটা পলিটিক্যাল মঞ্চে দাঁড়িয়ে আছে, তখন সেটা নিয়ে কেউ বলে না, তার কারণ তারা হয় সেটা থেকে বিলং করে, যারা এটার এগেনস্টে বলছেন, না হলে এটার এগেনস্টে কথা বলা যাবে না। কিন্তু যখন সে অভিনয় করছে তখন সেটা নিয়ে বলা যাবে, তার কারণ হচ্ছে ওটা নিয়ে কমেন্ট করা যায়। তাহলে আমার কথা হচ্ছে যখন তুমি বলবে তাহলে সব দিকপত্র নিয়ে বলো। আজকে একজন, আমি লোকটার নামটা ভুলে গেলাম, ভিডিওর সময় লোকটার নামটা খেয়াল করলাম আর কি, ওই লোকটা আগে সিরিয়াল করতো, লোকটা এখন ফাস্টফুড বিক্রি করছে নিজের ওয়াইফের সাথে। সেই লোকটা যখন সিরিয়ালের ডিরেক্টর, হ্যাঁ আরে বললো, আমি জানি ভিডিওতে বলছেন, ওটার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ওই সিরিয়ালের ডিরেক্টরটা যখন কাজ পাচ্ছে না, কজন আমাদের এখানকার অভিনেতা, কজন এখানকার লোক সেটা নিয়ে আলোচনা করছে। এবার যে ভিডিওটা করেছে সে হয়তো রাজুদার ভিডিওটাও এমনি শ্যুট করেছে, এনার ভিডিওটাও এমনি শ্যুট করেছে, রানু মণ্ডলের বেলা যখন করেছে তখন ভেবেছে ভালো গলা, ভিডিও শ্যুট করে দিই, থোড়ি না ভাইরাল হবে। আজকে ভাইরাল হয়ে যাওয়ার পরে, এই জায়গায় পৌঁছে যাওয়ার পরে, এক একজনের ক্ষেত্রে আমাদের এক এক রকম পারসেপশন, এর বেলা বলবো, এর বেলা বলবো না, এর বেলা কম বলবো। এই হিপোক্রেসিগুলো আমার পছন্দ হয় না। রাজুদা কাজ, এটা তো ঠিক কথা যে যদি আজকে শুধুমাত্র মানে তার কতজন সাবস্ক্রাইবার বা তার কতজন ফলোয়ার্স
সে ট্রেন্ড করছে কিনা এটা দেখে কাজ দেওয়া হয়, এটা ভুল কথা। কিন্তু আমার কথা, যারা প্রতিবাদ করছে, তোরা ভাই তাহলে সবসময় প্রতিবাদ করবি তো? সব দিক দেখে বলবি তো সবসময়, যে কোনো স্টেজে, যে কোনো জায়গায় সে সময় বলবি তো? না শুধু আজকেই বলবি যেহেতু এই লোকটাকে বলা যায়, তাহলে সমস্যা, এটা আমার মনে হয়। শোনো, যে দেশে রাজনীতিবিদ অশিক্ষিত হয়ে গেলে মানুষের সমস্যা নেই, সেখানে একজন পরোটা বিক্রেতা যদি, ঠিক আছে, সে যদি হয়ে যায় অভিনেতা, তাহলে সমস্যা থাকার কথা নয়। এত অশিক্ষিত রাজনীতিবিদ, সেটা নিয়ে কে কি বলতে যাচ্ছে? আমার লোকটাকে দেখলে মনে হয় লোকটা খুব সাদা সিধে একটা লোক, নাহলে লোকটা এই কথাটা বলে যদি আমার কখনো অহংকার হয়ে যায় তাহলে যেন আমার মানে মাটিতে স্থান হয়ে যায়, যাতে আমার সব ভারী যায়। না, লোকটা ভালো লোক। না, আমার এখানে একটাই বক্তব্য আছে, সেটা হচ্ছে এক মিনিট বাড়িতে একটা ফোন আসছে, ধর 1 মিনিট, 1 সেকেন্ড। বাবা ফোন করছে কেন হঠাৎ? পাত্রী পেয়েছে মনে হয় তোমার জন্য। এই শুরু হয়ে গেল এটা, এবার অরিত্র বলবে এটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এইগুলো রেখে দেবো আনকাট। রূপমকে বলছে বাড়ির নিচে 4টে মেয়ে দাঁড়িয়ে আছে, তোকে খুঁজছে। রূপম ইশারা করে দিল, বলো আমি নেই। হ্যাঁ ইশারা করে দিলাম ফোনে, নাকি মানে অডিও কলে ইশারা করে দিলাম, হ্যাঁ ওই পুষ্পার মতো, এই হ্যালো। তাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা, তাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা। ঠিক আছে, ঢ্যামনামি করছিস তো সাগর নীল, তোকে নিয়ে বলি এবার। ঠিক আছে, এই সাগর নীলের পিছনে কত মেয়ে, কত ছেলে, কত কাকু, কত লোকেরা পড়ে আছে আপনারা জানেন? সারা আগরপাড়া যান, শুরু করে বাড়ি অব্দি কাকুরাও পড়ে রয়েছে, বুকের মধ্যে এরকম লোমস, পেটের মধ্যে হাত বোলাতে বোলাতে বলছে সাগর নীল কাড়াক মাল। তাহলে এই বেলায় কোথায় যাও তুমি? কাড়াক মাল না, ওই যে বলো না, ওই ওয়ান্টেড সিনেমাটাতে যে, আরে আমাদের মহেশ পন্ডিকারের ক্যারেক্টারটা কি, চলতি ফিরতি অ্যাটম বম, না কোকেন, ওই সাগর নীল চলে যাওয়ার পরে চলতি ফিরতি কোকেন এরকম করে ওঠে, তখন ওই বেলা না তোকে কোকেন বলবে না ভাই, তোকে বলবে চলতি ফিরতি খইনি এরকম করবে, ওটাই তো করে খইনি। বলো অরিত্রদা, বলো কি বলছিলে, বলো। না ব্যাপারটা হচ্ছে কি বলতো, এই সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু লোকজন আছে যারা না মানে ওটাকে, মানে ওটার মধ্যে একটা না ওরকম করতে চায়, মানে একটা ক্লোজড কমিউনিটির মতো দেখে ব্যাপারটাকে, যে এরা ঢুকতে পারবে, এরা ঢুকতে পারবে না, আমরাই রুল সেট করে দেবো। এই জন্য তুমি দেখবে আমরা যখন রিভিউ করতাম ইনিশিয়ালি, দেয়ার ওয়াজ আ ব্যাকল্যাশ। কিছু বছর আগে অব্দি কিন্তু ছিল ব্যাপারটা, ঠিক আছে, এরা কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে লিখতো, বিভিন্ন সমাজ মাধ্যমে বলতো। আমি আরো আগের কথা বলছি, 2018 সালে, তখন তো মানে আরো বেশি ছিল, তখন তো ডিরেক্টররা পেপারে মানে ইন্টারভিউতে বলতো। তো এই জিনিসটা কি থেকে আসে বলো তো, এই যে একটা মানে হচ্ছে না যে আমি একটা কিছু হাই আর্ট কিছু করছি, মানে একটা স্পেশালাইজড কিছু কাজ করছি যেটা সবাই করতে পারে না, আমি স্পেশাল, আমি লোকের থেকে আলাদা। এবার সেখানে যখনই সাধারণ মানুষ ইনফিল্ট্রেট করে যায়, এদের প্রচন্ড অসুবিধে হয়, বুঝতে পারলে তো? তো এরা সেটাকে আর কি মানে খুব একটা ভালো নজরে দেখে না, এটা আমি দেখেছি, এটা আমি নোটিস করেছি। তারপরে যখন ধরো এবার যখন না মানে আমার কথা হচ্ছে যে এই জিনিসটা, এই যে ফেনোমেনাটা, যে ইন্টারনেট সেন্সেশন, তাকে যে কাজ দেওয়া, এটা কি মানে কামাল হাসানের থেকে বড় শিল্পী কে আছে ইন্ডিয়াতে? কামাল হাসান যে লেভেলের ডিরেক্টর, যে লেভেলের রাইটার, যে লেভেলের অভিনেতা, তো তার বিক্রম ছবিতে ওই যে ইন্টারভেলের আগে যে বিয়ের সিনটা আছে, সেখানে যারা বিরিয়ানি রান্না করছে, ওই সিকোয়েন্সে ওরা তো ইউটিউবার, ঠিক আছে। তারপর লোকেশ কানাকড়া যেটা ছবি প্রডিউস করছে মিস্টার ভারত বলে, অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, ওটা তো যে হিরো করছে সে তো ইউটিউবার, ঠিক আছে। এরকম উদাহরণ আছে। প্রাজক্তা কোহলি এই যে মিসম্যাচ করছে নেটফ্লিক্সে পর সিজন, ভুবন বাম, প্রাজক্তা কোহলি ইউটিউবার নয়, ভুবন বাম, টিভিএফএস সবাই তো তাই। অরিত্রদা নিজের উদাহরণটা বলো, তুমি দিলখুশে ক্যামিও করেছো যে, আরে ও সিনেমা লিখেছে। না আমি বলছি যে না, সিনেমা লেখাটা সেটা তো ধরে নাও প্রপার। আমি বলছি যে এবং তুমি দেখো যদি এই যে তুমি একটা জিনিস নোটিস করেছো, জওয়ান সিনেমাটাতে ওই যে প্রথম যে মন্ত্রীটাকে নিয়ে আসে, ওই মন্ত্রীটা কে? ওই ভদ্রলোক কে? না আমার এই মুহূর্তে মনে পড়ছে না কে এক্স্যাক্টলি। উনি তো ভাইরাল হয়েছিলেন, পরে ওনাকে সুইগি জোম্যাটোর অ্যাডে নেওয়া হয়, তারপরে ওই লোকটা, আচ্ছা বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ ওই যে গোলাপ জামুনের একটা দিতে বোধহয়। এক্স্যাক্টলি। হ্যাঁ উনি তো ভাইরাল হয়ে এসেছেন, উনি তো কোনো অভিনেতা নন।
তো তাহলে আচ্ছা, তো এটা পুরো পৃথিবী জুড়ে হচ্ছে সবকিছু, আরে সিনেমা তো অ্যাডাপ্ট ফ্রম দ্য সোসাইটি। না, আমার কথা হচ্ছে এটাই যে তোমার যদি সমস্যা থাকে তাহলে তোমার সমস্যা কিছু ক্ষেত্রে থাকবে, কিছু ক্ষেত্রে থাকবে না, এবং তুমি সব খারাপ দিকগুলো একসাথে জুড়বে। এই রানু মণ্ডলের নাম তুমি নিচ্ছ, আমার কথা হচ্ছে রানু মণ্ডলের নাম তুমি নিচ্ছ, বা হচ্ছে এখনকার এই ফুড ব্লগারদের তুমি বলছো যে ফুড ব্লগাররা এরকমভাবে যা ইচ্ছা তাই করে, এরকম ধরনের অনেক আমি স্টেটমেন্ট দেখলাম। আমার কথা হচ্ছে যে আজকে তুমি একজনের ভিত্তিতে একটা পুরো জায়গাকে ছোট করতে পারো না। আজকে আমরা দেখছি হয়তো খুব বাজে এরকম ধরনের অনেকে আছে যারা গিয়ে বলছে এই ঝোড়ো ঝোড়ো এই পড়ছে ওই পড়ছে, ঐতিহাসিক ঘি ফিয়ে সব বলে বেড়াচ্ছি, কিন্তু এমন এই ভ্লগারদের থ্রুতে, না হাসির ব্যাপারটা না, এই ভ্লগারদের থ্রুতে বলতো আমরা এমন একটা খবর পাই, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে একটা বয়স্ক লোক যার 80 বছর বয়স, স্মৃতিশক্তি হারিয়ে গেছে, তাকে তার সন্তানরা ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এবার সোশ্যাল মিডিয়ার তরফ থেকে আমরা জানতে পারছি, ভ্লগারের থ্রু থেকে আমরা জানতে পারছি, কোনো নিউজ মিডিয়া দেখাবে না যে এই লোকটার তাহলে ঠিকানা কোথায়, লোকটা এখন কি হবে, ওটা তো আমরা জানতে পারছি। তখন কেউ কমেন্ট করছে যে এই লোকটা আমার প্রতিবেশী, তখন সে জানাচ্ছে। তো এই যে খবরগুলো, এগুলো সব কি নিউজ মাধ্যম থেকে আসে? তো এর যে ভালো দিকগুলো আছে, তোমরা রাতারাতি এর ভালো দিক সব ডিনাই করে দেবে, এটা আমি মানতে পারি না। না, ভালো দিকগুলোকে অ্যাকনলেজ করতে হবে, কিন্তু এটাও সত্যি কথা যে ফুড ব্লগিং এখন যে জায়গায় গিয়ে পৌঁছেছে, মানে সেটা একটু রদ্দি অবস্থা তো বটেই, মানে ফুড ব্লগিং এখন সেটা আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ডিগ্রেডেশনটা, এটা তো সব জিনিসেরই হয়েছে। মানে আমার কাছে কথা হচ্ছে এই যে পরোটাতে ছ্যাঁকা লাগছে, যে অভিনেতাদের ছ্যাঁকা লাগছে যে রাজু তাকে কেন চান্স দেওয়া হচ্ছে, অনেক অ্যাক্টররা আছে যারা কাজ করছে, থিয়েটার করছে। আমার কথা হচ্ছে যে অনেক চান্স পাওয়া অভিনেতা যারা সিনেমা সিরিজে রেগুলারলি আমরা দেখতে পাই, বাংলা ছবির কথা বলছি, তারা নিজেদের পারফরমেন্সে কি ছাপ ছাড়তে পারে একটু বলো তো আমাকে। আমি একটা এক্সাম্পল তুলে তোমাকে দেখে দেবো, একই অভিনয়, একই এক্সপ্রেশন প্রতিটা ছবিতে, কোনো মার্ক ছাড়ার মতো অভিনয় দেখতে পাও। এবং সেটা দেখো, এখানে দেখো, সেটা শুধুমাত্র সেই অভিনেতাদের, আমি বুঝতে পারছি তুমি কোন উদাহরণটা দিতে চাইছো, দিচ্ছ না ঝামেলা হবে বলে বা কন্ট্রোভার্সি হবে বলে, কিন্তু বিষয়টা হচ্ছে যে পরিচালকের সঙ্গে ওই পার্টিকুলার কাজটা হয়েছে, সেই পরিচালক বা অন্যান্য যত বাঙালি পরিচালক রয়েছে, তাদেরকেও তো একটু ক্রিয়েটিভ কিছু করতে হবে, তাদেরকেও তো নতুন কিছু করতে হবে। তারা যদি গিয়ে ঝুলে পড়ে গোয়েন্দাতে, তারা যদি গিয়ে ঝুলে পড়ে একটা সেফ প্রজেক্টে যেখানে কোনো একটা এরকম ভাবে তো ব্যাপারটা চলতে পারে না। কেন ছবি বানায়, কেন ফ্যামিলি ড্রামা বানায়, যাতে ইজি বেট। তো তাহলে ইউটিউবাররা কেন এই ভাইরাল জিনিসের পিছনে ছোটে, কারণ ওটা ইজি বেট। তো এটা সোসাইটির পুরোটা ডিগ্রেডেশন। তো কেউ হাইপ নিজের ফিল্ডে করছে। যেটা অরিত্র এখন বললো, আমি এই কথাটাই সাগরনীলকে বলছিলাম বোধহয় 1 মাস আগে, আমি নাম নেব না। সেটা হচ্ছে একজন ক্রিয়েটার, সে বলছে, মানে সে যদি ভিডিওটা দেখে আমার তাতে কোনো সমস্যা নেই, সে যদি কিছু ভাবে, সেই ক্রিয়েটার বলছে যে এই প্রোডাকশন হাউস একই রকম ছবি করে, এই প্রোডাকশন হাউস খালি সেফ খেলে। আমি তখনই সাগরনীলকে ব্যাপারটা বলেছিলাম, তাকেও বলেছিলাম। এবার হচ্ছে সেই যে ক্রিয়েটার, সে যেরকম ধরনের কন্টেন্ট প্রডিউস করছে, এবার সেই কন্টেন্টগুলো ব্যাপক হিট করার যে রিজন, সেটা কি বলছে জানো? সেটা হচ্ছে যেগুলো দেখতে খুব ঝাঁ চকচকে এবং গল্পগুলো খুব ইজি ওয়েতে হয়, সবকটা গল্প, আর সবকটা দেখতে খুব ঝাঁ চকচকে। এবার আমি তখন বললাম যে তুমি যেগুলো করছো এগুলো তো ফর্মুলা, এটাও তোমরা ক্র্যাক করেছো যে এটা হিট হচ্ছে, এবার আমরা এটাই রিপিট করব, এটাই করে যাচ্ছ। তাহলে যে সিনেমার ডিরেক্টর যে করছে তাকে ক্রিটিসাইজ করছো, সেই প্রোডাকশন হাউসকে ক্রিটিসাইজ করছো, তুমি তো সেই একই জিনিস করছো। তো সব জায়গাতে ব্যাপারটা একই, খালি কিছু লোক দেখতে পায় কিছু ব্যাপার, আর অনেকগুলো ব্যাপার দেখতে পায় না। তো আমার এই হিপোক্রেসি নিয়ে অবশ্যই সমস্যা আছে। এবং এই বিষয়টাতে এখানে এক সেকেন্ড অরিত্রদা, এখানে আমি একটা কথা বলতে চাই, মানে অরিত্রদা রূপমদার সঙ্গে করে মানে বসে আছি বলে বলছি এরকম ব্যাপার নয়, কিন্তু এই যে ঝাঁ চকচকে শর্ট ফিল্ম ইউটিউবে চলবে, কন্টেন্ট ইউটিউবে চলবে, এই যে বিষয়টা, যে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্ন মেনেই শর্ট ফিল্ম করতে হবে। অরিত্রদা রূপমদার কিন্তু অনেক বড় বড় ক্রিয়েটারদের থেকে সামর্থ্য অ্যাকচুয়ালি কম, কিন্তু তা সত্ত্বেও রূপমদা একটা পিস রেট বানিয়েছে যেটা প্রচণ্ড বেশি এক্সপেরিমেন্টাল, এবং অরিত্রদাও কিন্তু যেটা বানিয়েছে একলব্য, সেখানে যে অ্যাকশনটা, মানে একটা ইউটিউবে একটা বাংলা শর্ট ফিল্ম হচ্ছে যেখানে ওরকম একটা অ্যাকশন সেট পিস আছে, সেটা হতে পারে যে অনেকের মনে হতে পারে যে হ্যাঁ ভাই আপ টু দি মার্ক হয়নি, অনেকের মনে হতে পারে, আবার অনেকের কিন্তু খুব ভালো লেগেছিল। এবার আমার কিন্তু মনে ছিল দুর্দান্ত অ্যাটেম্প, আমার কিন্তু ভালো লেগেছিল, কারণ ওরকম একটা ইউটিউব শর্ট ফিল্ম আমি আশাই করছিলাম। এবার আমাকে আর একটা শর্ট ফিল্ম দেখিয়ে দেওয়া হোক যেখানে কেউ অ্যাকশন অ্যাটেম্প করেছে, আমাকে আর একটা শর্ট ফিল্ম দেখিয়ে দেওয়া হোক যেখানে পিস রেটের মতন একটা দমদার একটা কন্টেন্ট রয়েছে,
সেই জিনিসটাও তো বাংলাতে হচ্ছে না। ফলত ওই যে ঝা চকচকের বিষয়টা, মানে এটা কিন্তু একটা খুব ভুল, মানে যতটা আমরা বলি যে ফ্যামিলি ড্রামা গোয়েন্দা চলবে, এই থিঙ্কিংটা যেরকম ভুল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির, সেরকম কিন্তু ইউটিউব স্পেসে যারা কাজ করছে এবং মনে করছে যে না ঝা চকচকেই, আমার মনে হয় সেটা কিন্তু ভুল। ভালো যদি একটা ডার্ক কন্টেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু সেটাও অ্যাপ্রিসিয়েশন পাবে। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি বাংলার ইউটিউব স্পেসটা একটু দুর্বল। শর্ট ফিল্ম যে প্রচণ্ড ভাইরাল হচ্ছে আমরা দেখতে পাই না, আমরা মিউজিক ভিডিও ভাইরাল হতে বেশি দেখি। কিন্তু আমার মনে হয় যে এটা চলতে পারে। এবং আমার মনে হয় যে স্টেপটাও তো সবাই নেয় না, যে ইনিশিয়েটিভটা নেবে সেটাও তো। আমি আরেকটা কথা বলবো, একটা কন্ট্রোভার্সিয়াল কথা বলে দেবো এই সময়। বলো। আমি এটা বলবো, একটা কথা, মানে আমাদের নিজেদের ব্যাপার বলে আমি বলছি না। তুমি দেখবে আমি যখন একলব্য বানিয়েছি, আমরা যা প্রমোশন করেছি, যা বাস জেনারেট করেছি, নিজেদের প্রমোশনে করেছি, এবং তোমরা তো হেল্প করেছো ডেফিনেটলি। বাট কোনো তুমি দেখেছো কোনো ক্রিয়েটারের দিক থেকে কোন রকম পোস্ট বা কিছু? আরে এই কথাটাই তো আমি বললাম, এই জিনিসটা সেম রূপমের ক্ষেত্রেও হয়েছে। আমি এটাই বলছি যে তারা এখানে অনেকে, অরিত্র তো কাউকে অ্যাপ্রোচ করেনি, সেটা আলাদা ব্যাপার। তোমাকে আমি বলছি অরিত্র, এখানে আমি লিটারেলি সবাইকে অ্যাপ্রোচ করেছি, ঠিক আছে? আমি 2-3 জনের নাম বলছি, যেমন হচ্ছে সায়নদা, সে তো ছবির পার্ট, সে আমাকে বলছে যে তুই তো অ্যাপ্রোচ করছিস, ঠিক আছে? দীপাংশুদা, আমরা তো ছবিতে আছি, তাদের সাথে হয়তো কখনো কাজও করেছি, কিন্তু তা সত্ত্বেও তারা মানে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছে না। এবং শুধু এটা 1-2 ক্রিয়েটারকে নিয়ে বলছি না, এরকম অনেক অনেক ক্রিয়েটার আছে যাদের সাথে কথা হচ্ছে, তারা আমাকে 7 দিন পর 10 দিন পর জানালো ছবিটা ভালো লেগেছে বা কিছু। আমি তারপরে আর কাউকে শেয়ারও করতে বলিনি, কিছু বলতেও বলিনি, কোনো আলোচনাই করিনি। কিন্তু আমি দেখলাম যখন তাদের ছবি আসে, তাদের কাজ আসে, তখন তারা প্রমোশনের জন্য সবাইকে বলে। এবং ইনিশিয়ালি আমি, তুমি, অরিত্র, সাগর, নীলা, আমরা প্রত্যেকে বা আরও অনেক ক্রিয়েটার আছে যারা হয়তো তাদের কাছকে আমরা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা এটাকে সাপোর্ট করুন, সিরিজ এটাকে সাপোর্ট করুন, কাজ এটাকে সাপোর্ট করুন বলে আমরাই সবার আগে এগিয়ে গেছিলাম। কিন্তু আমি দেখলাম যে যখন অরিত্র কাজ করেছে বা আমি কাজ করেছি, এটা নিয়ে সেভাবে কেউ কথা বলতে আসেনি বা চায়নি কথা বলতে। না দেখো, একটা জিনিস আমার মনে হয় যে যেটা যেটা আমাদের মেনে নিতে হবে, যে রিভিউয়ার হিসেবে আমরা ম্যাক্সিমাম মানুষেরই বিরাগভাজন হব আর কি, মানে আমাদেরকে খুব বেশি লোক পছন্দ করবে না আর কি। এটা তো একটা জানা, এটা এই সত্যিটা আমরা সকলে 3 জনই বোধহয় জানি খুব ভালো মতো। কারণ আমার সমস্যা না না ব্যাপারটা এবার দেখো, এটা একটা ফ্লিপ সাইড হচ্ছে কি, আমি এটা তুমি যদি ইন্ডাস্ট্রির জন্য বলতে আমি মেনে নিতাম, ঠিক আছে? কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের মধ্যে ইউনিটি আসলে থাকা উচিত, কিন্তু ইউনিটি নেই। কিন্তু সেটা এই ইউনিটিটাই হিন্দিতে আছে, এই কারণে ওদের যে গ্রোটা করছে না, অনেক বড় ওয়েভ এসছে ওদের, ঠিক আছে? ওদের যখন টিভিএফ কাজ করেছে, ওটাকে যেমন ভুবন সাপোর্ট করেছে, আজকে যখন ভুবন এই জায়গায় পৌঁছেছে, আশিস সাপোর্ট করেছে, আশিসকে ক্যারি সাপোর্ট করেছে, এবং আরও অনেক ক্রিয়েটর আছে যারা একে অপরকে সাপোর্ট করেছে। আর আমাদের এখানে ইন্ডির যে স্পেসটা, সেটার মধ্যেই এই সাপোর্টটা নেই, সেটার মধ্যেই আলোচনাটা নেই, যে কারণে মানে আর কি বলবো। আর ঠিক আছে, এটা মানে আমি যেভাবে ইন্ডিপেন্ডেন্ট স্পেসের মধ্যে কাজ হয় বা লোকের যা মেন্টালিটি, আমার একটু কথা বলে যেহেতু ভালো লাগেনি, আমি ওই জন্য দেখবো একটু ডিট্যাচ থাকি। মানে রূপমের যেহেতু অনেক কানেকশন আছে, অনেকজনের সাথে কথাবার্তা যোগাযোগ আছে, আমি দেখবো অতটা ডিট্যাচই থাকি। কারণ আমি দেখেছি যে ওটা কিছু মানে মানে ওই উল্টো দিক থেকে কোনো রেসিপ্রোকেশন যদি না আসে মানুষের, ঠিক আছে? এবং মানে আমার মনে হয় যে ওয়েস্ট অফ টাইম, তাই জন্য আমি অত বেশি কন্ট্যাক্টও রাখি না, মানে আমাদের কমিউনিটির বাইরে খুব একটা মানে কন্ট্যাক্টও রাখি না আর কি। আমার এতে কোনো সমস্যা নেই, আমি একদম ওপেনলি বলছি। আমি এর পরেও যদি ছবি করি, আমি এর পরে ছবি করলে আর যারা বাইরের যারা ক্রিয়েটার আছে যাদেরকে অ্যাপ্রোচ করেছি, যারা না বলেছে, মানে না বলেছে ওকে ফাইন, আমার কোনো অসুবিধা নেই। আমাকে বা অরিত্রকে বা যে কাউকে যারা সাপোর্ট করেনি, এর পরে যখন কাজ আসবে, যদি একটা নতুন ছেলে সে কোথা থেকে বিলং করলো, কলকাতার কি কলকাতার না, যদি কাজটা ভালো লাগে আমি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু যারা আজকে অন্যান্য কাউকে সাপোর্ট করেনি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট করে খুব লাফালাফি করে, আমার কাছে বিষয়টা খুব ভাইস ভার্সা রাখবো আমি। মানে তখন আমাকে যদি কেউ বলে যে এই কাজটা তো ইন্ডিপেন্ডেন্ট কাজ, এটা নিয়ে কথা বলো, এটা নিয়ে আলোচনা করো, মানে আমি তখন সত্যি আলোচনা করব না। এবং এটাকে যদি কেউ অন্যভাবে ভাবতে পারে, আমার তাতে কেউ যায় আসে না। না, আমাকে আর যোগাযোগ করে না অনেকে, কারণ জানে যে আমি করবো না। আমাকেও এখন বন্ধ করে দিয়েছে। যাই হোক, আমরা অন্য টপিকে অফ রুটে চলে গেছি। বাট আমি ওটাই বলছিলাম যে প্রচুর মানে ইন্টারনেটের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে কোনো লোক যার ওটা ইন্টারেস্ট আছে,
রাজুদা তো ভাইরাল হয়েছে নিজের কারণে নয়, সোশ্যাল ফেব্রিকের কারণে। কিন্তু আমি বলি যে কোনো লোক যার ইন্টারেস্ট আছে যে কোনো বিষয়, সে কিন্তু এই ইন্টারনেটটাকে ঠিকভাবে নিজের কাজে লাগিয়ে সে কিন্তু একটা জায়গায় পৌঁছাতে পারে। আমরা নিজেদের মতো করে, রূপম, সাগর নীল, আমরা কিন্তু আমরা যেটা পছন্দ করতাম, যেটা আমাদের ইন্টারেস্ট ছিল, আমরা কিন্তু ইন্টারনেটটাকে কাজে লাগিয়ে এখান অব্দি এসেছি। তো আপনাকে ঠিকভাবে কাজে লাগাতে জানতে হবে। তো প্রত্যেককেই এটাই বলবো, মানে এটার মাঝখানে একটু ছোট করে জ্ঞান দিচ্ছি, যেহেতু আমি অরিত্রাস জ্ঞান, যে ইন্টারনেটটাকে ভালো কাজে লাগান। অনেকে দেখি প্রোডাক্টিভ কাজে না লাগিয়ে এই এখানে এসে কমেন্ট করছে, ওখানে এসে কমেন্ট করছে, ভুলভাল চারটে মিম বানাচ্ছে। ওটা নয়, যেটাতে তুমি মানে যেটা আর কি বললাম যে ভালো কাজে লাগাও আর কি, মানে তাহলে নিজের মানে আমি বলছি আমি এটাতে এগ্রি করি না। আমি বলছি ভাই তোমরা আসো কমেন্ট বক্সে খিস্তি দাও, যদি সবাই ক্রিয়েটর হয়ে যায় তাহলে আমাদের পেট কি করে চলবে? না তোমরা আসো ভাই, খিস্তি দাও, মিম বানাও, এটাই দরকার। সেটাও না, আমি বলছি কি তাহলে কি পানু টানু দেখা যাবে না? কেন? এই যে ভালো ইন্টারনেট কাজে লাগিয়ে ভালো, এইটা বলছি সাগর নীল, তোর ফোনে 4টে ডেটিং অ্যাপ, ঠিক আছে, সারাদিন ডেট করে বেড়াচ্ছিস, সারাদিন তোর নিউড এদিকে ওদিকে শাড়ি পাশে ছড়িয়ে রয়েছে, আর তুই বলছিস ইন্টারনেট কাজে লাগাবো কি করে? সাগর নীল রাইট সোয়াইপ করতে গিয়ে কর্ণজিৎকে রাইট সোয়াইপ করে দিয়েছে। আর কর্ণজিৎ মানে আমি হচ্ছি এরকম ছোট্ট করে একটা বোম ফেলে বলি যে আমাকে একটুখানি চাটো, আমাকে একটু চাটো, আমি একটু কিছু বললি তোমরা শুরু করে দাও সঙ্গে সঙ্গে। আর সাগরনীল খুব ভালো ছেলে, সাগরনীল খুব ভালো। সাগরনীল ঠিক আছে আর মাখন লাগাতে হবে না, ঠিক আছে। হঠাৎ করে পিস রেট একলব্যকে প্রশংসা করলো, এর কারণ আছে। সঙ্গে অ্যাকাউন্টে 201 টাকা করে ক্রেডিট হয়েছে, তারপরেই ও বললো। আচ্ছা, আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতে ভুলে গেছি, আমি একটু ফোর্থ ওয়াল ব্রেক করে বলে দিই। সেটা হচ্ছে আমাদের দুদিন আগে আপনারা দেখেছেন আমার চ্যানেলে, অরিত্র চ্যানেলে, দেবদার ইন্টারভিউ, যেটা নিয়ে আমরা মানে আলাদা করে আর কী বা বলবো, কেমন ইন্টারভিউ হয়েছে আপনারাই দেখছেন, আপনারাই জানেন। তবে এইটুকু বলবো যে ভীষণ মানে ভালো ব্যবহার, যেরকমভাবে দেবদা আমাদের টাইম দিয়েছে, যেরকমভাবে যা জিনিসটা হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা জানিয়েছি। আর একটা বিষয় বলে রাখি যে সেটা কিন্তু আমাদের তিনিয়ারই কথা হওয়ারই কথা ছিল, মানে প্রথম আপলোডটা কথার জন্যই এসেছিল, মানে আনফরচুনেটলি হলো না, মানে সেটাই সাগর হলো না। দেখছি সাগরের মুখটা দুঃখের মধ্যে হাসি একটু হালকা, মানে ওটা সাগর নীলের এক বন্ধুর হাত ভেঙে গেছে, যে কারণে ব্যস্ত ছিল, এবং প্রোডাকশন হাউসের টাইম হয়নি বা একটা সমস্যা হয়েছে, যে কারণে আমাদের দুজনকেই বলে। তবে তারা কিন্তু তিনিয়ারই কথার জন্যই বলেছিল, এবং তিনিয়ারই কথাতেই তারা ইন্টারভিউটা করতে চেয়েছিল। তো আমাদের পরে দেখা যাক, আমরা যদি কোনো বড় স্টারকে এই চ্যানেলে আনতে পারি, তিনজনে একসঙ্গে করতে পারি, তাহলে কিন্তু হেভি মজা হবে। কিন্তু মানে ওটা খুব ইউনিক হবে আপনাদের জন্য। আরে চিল্লা কে লোগো স্কিমে বাতা দে, এবার তুমি যে বলে দিলে এবার লোকেও শুরু করে দেবে। সেটা এটা করতেই পারে, সে করুক না, করুক না, আমরাও করবো, তারা সবাই করুক, ঠিক আছে, সেটা নিয়ে ব্যাপার না, ঠিক আছে। যাই হোক, তো এটা আমাদের একটা মানে কোথাও একটা গিয়ে খারাপ লাগা আর কি। সাগর নীলেরও না, আমি অ্যাকচুয়ালি আবার আমি জানি না, আমি বলে দিয়েছি অলরেডি, তবু হয়তো এখন অনেক দর্শক প্রথমবারের জন্য জানতে পারছি, আমি তাদের জন্য বলে রাখি, আমার বন্ধুদের মানে আমার যে বন্ধুটা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে তার মানে আর কি কেউ তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে না, ফলত আমরা 3-4 বন্ধু গিয়ে পাশে দাঁড়াচ্ছি, মূলত 3 বন্ধু, এক বন্ধু অফিস করে, ফলত তার পক্ষে অতটা লড়াই করা সম্ভব হচ্ছে না, এবং যে কারণে আমাদেরকে অপারেশনের টাইমটা থাকতেই হতো, মানে আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না, নাহলে তো অবশ্যই দেবদার ইন্টারভিউ করার ইচ্ছে ছিল, কিছু করা যায়নি আর কি। যাই হোক, তোমাদের এই বিষয়টা থেকে আমরা সরি, তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো। আমরা তো অন ক্যামেরা দেখতে পেয়েছি ইন্টারভিউগুলো, এবং অফ ক্যামেরা ইন্টারভিউটা বলো। অন ক্যামেরা আমি দেখলাম অরিত্রদা একটা প্রশ্ন করেছে, এটা নিয়ে বলতেই হবে, যে মানে আর কি দেবদা কি শ্রীকান্ত মোহতাকে নিয়ে কিছু একটা ওটা নিয়ে প্রশ্ন করেছে, যে শ্রীকান্ত মোহতা দেবদা অ্যাকচুয়ালি রঘু ডাকাতের ক্রিয়েটিভ ডিসিশন নিয়ে, মানে ওটা রিস্কি কোয়েশ্চেন ছিল, ওটা তুমি করে দিয়েছো, আমি একটু দেখে ছিটকে গেছি দেখতে যে আরে এই কোয়েশ্চেনটা আরে ভালো করে খেলতে হবে না। সেই কিসের ডায়লগ ছিল জানো, মানে চ্যালেঞ্জের ডায়লগ ছিল, তখন সেই শুভশ্রী বিয়ে বাড়িটাতে আসে না, তো তখন ওই পার্থ দেবকে বলে যে এ ভাই তাকাস না, চোখ কানা করে দেবে, তখন বলে খেললে অস্ট্রেলিয়ার সাথে খেলবো, আতিবাদী টিমের সাথে খেলবো কেন, ডায়লগ আছে একটা। তো প্রশ্ন করলে ওরকমই প্রশ্ন করবো, প্রশ্ন করলে এসব দাদা কিরকম শুটিং এক্সপিরিয়েন্স, শুটিং এ কি ফান করলে, এইসব কোয়েশ্চেন করে লাভ আছে। দেবদা যদি জিজ্ঞাসা করতো যে তুমি এটা কোথা থেকে জানলে আমাকে বলো, বাওয়াল হতো কিন্তু তখন। না দেখো, আমার মনে হয় দেখো একটা জিনিস কি, তুমি দেখবে জার্নালিস্টরা প্রশ্ন ক্রিস্পি করার জন্য সচরাচর যারা
প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট, কনভেনশনাল জার্নালিস্ট, তারা দেখবে পার্সোনাল লাইফ, প্রেম, বিয়ে করছো কবে, এই ধরনের প্রশ্নতে চলে যায় জুসি বানাবার জন্য। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সিনেমা আর সিনেমার বিজনেস নিয়ে জিনিসটাকে ক্রিস্পি বানানো যেতে পারে। তুমি দেখবে আমি ফার্স্ট টু লাস্ট আজ অব্দি যত ইন্টারভিউ করেছি কোথাও কিন্তু কোনো গসিপ কিন্তু তার পার্সোনাল লাইফ নিয়ে নিচ্ছি না, কিন্তু সিনেমা নিয়ে নিচ্ছি। মানে তুমি দেখবে আমি যখন জিদ্দাকেও ইন্টারভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে তোমার আর দেবদা তো একসাথে কম্বিনেশন হবে না, বলছে কেন হবে না, তাই বললাম তোমরা দুজনেই আইপিআর নিয়ে নাও। নাও দিস ইজ আ জুসি থিং, যে তোমরা যদি দুজনেই আইপিআর নিয়ে নাও তাহলে কেন একটা প্রডিউসার তোমাদের পিছনে, মানে এই কোয়েশ্চেনটার জন্য কোনো স্টার রেডি থাকবে না, ব্যাপারটা হচ্ছে এইটা। এক্স্যাক্টলি। তো এটাই মানে টার্গেট থাকে যে অ্যাকচুয়ালি ফিল্ম বিজনেস, বা তোমরা তো জানোই মানে ইট ইজ ভেরি ইন্টারেস্টিং ফিল্ম বিজনেস বা ফিল্ম কিভাবে তৈরি হচ্ছে, সেটাও কিন্তু দর্শককে ওইভাবে কেটার করে, এবং আমরা তো তাই করে আসছি। আমরা তো আর গ্ল্যামার পার্টটাকে বিক্রি করি না। আর রূপমদার ইন্টারভিউটা দেখলাম, দেবদা বেশ ফিলোসফিক্যাল কথাবার্তা বলেছে, যেটা অন্যান্য জায়গায় খুব একটা বলতে দেখা যায় না। আমার একটা হেভি লেগেছে রূপমের ইন্টারভিউতে, আমি লাইভ দাঁড়িয়ে শুনছিলাম, ওটা আমার দারুণ লেগেছে। বললো যে আমি একটা সিনেমার প্রমোশনে ইনপুট দিয়েছিলাম, এবং তখন একজন যে প্রোডাকশন হাউসে একজন কর্পোরেটে সামবাডি ছিল যে এমবিএ করা ছিল, এবং আমাকে তখন একজন বলেছিল যে এমবিএ করেছে, তোর থেকে বেশি জানবে না বলে, ওটা কিন্তু খুব ভালো মতো আমি সবসময় মাথায় রাখি। ওই জায়গাটা আমার ব্যাপক লেগেছে, ভালো লেগেছে। সব থেকে বড় কথা নাম নিয়ে বলেছে, কি নয়, আর নাম না নিয়ে বলতেই পারতো। মানে ইন্টারভিউ চলছে, এটা তো মানে বহু জায়গাতে হয়। আমার যেটা সব থেকে মানে এটা না বোঝা যায়, এটা না প্রিটেন্ড করে না, মানে এটা খুব ছোট্ট একটা বিষয়। ওই কফি দিয়েছে এবং আগে জিজ্ঞাসা করেছে, আর আমাকে অরিত্রকে কিন্তু ওরা জিজ্ঞাসা করেছিল, তখন দেবদা মানে ঢুকছে যে তোমরা কি নেবে, জব বলবে, তো আমরা দুজনেই নাই বলেছিলাম। এবার দেবদা এসেছে, হবে দেবদাকে দিয়েছে খাবারটা, বলছে ইন্টারভিউ তখন শুরু হয়ে গেছে, হ্যাঁ মানে চলছে, কিন্তু দেখবি ইন্টারভিউ মাঝখানে আছে, তখন বলছে আচ্ছা ও কি খাবে না বলেছে, ওকে দাও। ওই যে জায়গাটা আমি তখন বললাম দাদা আমাকে বলেছে, ঠিক আছে, মানে ওই যে ছোটো ছোটো বিষয়পত্রগুলো এগুলো খুব লক্ষ্য রাখে। আর আমার সাথে অরিত্রর সাথে এমনিও কথা বলেছে, ব্যবহার ভীষণ ভালো। আমরা যখন বলছি যেটা ক্রিটিসিজম রয়েছে, বলছে বল না, মানে এরকম কিন্তু না, কারণ আমি হোক অরিত্র হই তুই হই, আমরা তো ছবিটাকে অনেকটা ক্রিটিসাইজও করেছি, ঠিক আছে, কিন্তু সেটার জন্য না। এবার এইখান থেকে আমি আরেকটা জিনিস দর্শকদেরকে বলতে চাই, অনেকজন যারা দেখছে, আমাদেরকে তো একটা টাইমে প্রচুর গালাগালি দেওয়া হলো যে তোমরা ইন্টারভিউ পাওনি, তোমাদের অন্য প্রোডাকশনের ইন্টারভিউ আসবে তাই তোমরা এটাকে খারাপ বললে। তো দেখলেন তো, খারাপ রিভিউ দিয়ে নেগেটিভ পয়েন্ট তুলেও ইন্টারভিউ পাওয়া যায়। ইন্টারভিউ হ্যাজ নো কো রিলেশন উইথ দ্য রিভিউ, এবং এটা কিন্তু পোস্ট রিলিজ ইন্টারভিউ, কিন্তু এটা অনেক পরে হয়েছে, তখন আমরা কিন্তু নেগেটিভ রিভিউ দিয়েছি। এবং আমি একাধিক ভিডিওতে বলেছি আমার ছবিটা ভালো লাগেনি, খালি রিভিউতে না, পরে যে অ্যানালিসিস ভিডিও বানিয়েছি তাতেও বলেছি। তো ব্যাপারটা হচ্ছে কি, যে আপনাকে আপনার কাজটা তো অনেস্টলি করতে হবে। আর ফিল্ম ইন্ডাস্ট্রি তখনই গুরুত্বটা দেবে, কিন্তু তখনই কিন্তু ইন্টারভিউতে তোমাকে অ্যাপ্রোচ করবে। এটাতেই কোথাও একটা গিয়ে বোঝা যায়, যেটা আমার মনে হয় অডিয়েন্সও বুঝতে পারে, মানে আমার মনে হয় বহু অডিয়েন্স বুঝতে পারে, কিছু লোক বুঝতে পারে না বা তাদের ম্যানিপুলেট করা হয়। একটা জিনিস হচ্ছে সত্যি, সেটা হচ্ছে যে তুমি তোমার স্টেটমেন্টে কতটা অনেস্টি রাখছো সেটা অডিয়েন্সও বুঝতে পারে। এটা না ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরাও বুঝতে পারছে যে না, এর সিদ্ধারাটা মানে ভেঙে যায়নি, গুড়িয়ে যায়নি, যে একে আমি প্রিমিয়ারে ডাকলাম যে কারণে প্রিমিয়ারে রয়েছে বলে ভালো রিভিউ দেবে। এমন বহুবার হয়েছে, আমরা তিনজন বা আমরা দুজন বা আমাদের মধ্যে কেউ প্রিমিয়ারে গেছে, ছবি দেখেছে, বাট রিভিউ আমাদের খুব খারাপ এসেছে, এমন অনেক হয়েছে, মানে সেটার উদাহরণের শেষ নেই। আর না, আমি আরো একটা কথা বলছি, ব্যাপারটা হচ্ছে আমাদের তো উদ্দেশ্য ছবিটাকে ছোট করা বা সেই লোকটাকে, ব্যক্তিটাকে ছোট করা, একদমই তাই। সেইটা তো বোঝাতেই পাচ্ছি না আমি কিছুতে। এই যে ব্যাপারটা হচ্ছে ক্রিটিসাইজ করা মানে সেই লোকটাকে অপমান করা বা ছোট করা বা তার ছবির ক্ষতি করে দেওয়া নয়। আমিও সেই লোকটার ফ্যান, আমারও ছবিটার থেকে একটা সার্টেন এক্সপেকটেশন আছে, ঠিক। মানে ব্যাপারটা এটা অডিয়েন্স এটা বুঝতে চাইছে না যে আমরাও কিন্তু মানে আমাদের আজকে 28-29 বছর বয়স, সাগরনীল বাচ্চা ছেলে 22-23, ব্যাপারটা হচ্ছে আমরা 22-23 নয়, বলো ঠিক আছে, বেশি। ও আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরাও তো হলে গিয়ে এই পাগলু হোক, শত্রু হোক, এই ছবিগুলো চ্যালেঞ্জ, আমরা পরাঞ্জলিগুলো আমরাও তো দেখেছি এবং আমরাও ওগুলো উপভোগ করে এসেছি আজকে। এমন কিন্তু নয় মানে আমরা কিন্তু কেউ ওই কোট আনকোট আতেল নই যে আমাদের জীবন শুরুই হয়েছে নন্দনে গেছি, পায়ের ওপর পা তুলে হাতাটা সিগারেট নিয়ে বসেছি, তারপর বলেছি বাংলা ছবি মে কুছ নেই রক্ষা, এখানে একটা এই ছবি চালাও, এই ছিল আর্ট। এগুলো আমরা কখনোই করিনি।
আমাদেরও একটা এক্সপেকটেশন আছে, আমরাও চাই আজকে খাদানের মতো এর পরের এই 25-এ অনেক ব্লকবাস্টার ছবি আসুক, আমরাও চাই মেইন স্ট্রিম ছবি বেশি হোক। এবার আমার একটা ছবি দেখলাম, ছবিটা দেখে 5টা পয়েন্ট খারাপ লেগেছে, 5 পয়েন্ট ভালো লেগেছে, বা 6টা পয়েন্ট খারাপ লেগেছে, তার সাথে সেই স্টারের মানে তার ছবি না চলা আমাদের সাথে পার্সোনাল রাগারাগি বা কিছুগুলো কোনো সম্পর্ক রাখে না, আমার তো মনে হয় কোনোভাবেই রাখে না। আরেকটা বিষয় হচ্ছে যে রূপম দা এত কিছু বলছে তার কারণ যে রূপম দা চায় বেশি বেশি করে মাস ছবি হোক, সেটা আপনারা ভাবছেন যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি হবে এই জন্য রূপম দা চায়, কিন্তু আসল খেলাটা হচ্ছে যে যত বেশি মাস ছবি তত আমাদের রোজগার বেশি। এইটাও তো অডিয়েন্স জানে না বোধহয়। একদম কারণ আমাদের কিন্তু মানে ওই মানে আমি একদম পরিষ্কার বলেই দিচ্ছি যে একটা কথা বহুরূপী ব্লকবাস্টার গেলে সেটা আমাদেরকে যে রোজগার দেয় তার থেকে অনেক বেশি রোজগার একটা খাদান দেয়, এটা একদম 100% একটা সত্যি কথা। ফলত আমরা কিন্তু ওই ধরনের মাস ছবি যত হবে তত শুধু আপনারা খুশি সেরকম নয়, আমরা পার্সোনালিও খুশি, কারণ আমরা এই হিরোগুলোর ফ্যান, সেটা দেবদা হোক, জিদ্দা হোক, বুম্বাদা হোক, মিঠুনদা হোক, যদি মিঠুনদা করে পরবর্তীতে করবে কিনা আর বাংলাতে আমি জানি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে প্রফেশনালিও কিন্তু আমাদের অনেকটা বুস্ট হয়। তো অডিয়েন্স মনে করে যে না আমরা চাইছি যে এই ধরনের ছবিগুলো না হোক। আর একটা বিষয় হচ্ছে আমার যেটা সব থেকে মানে খারাপ লেগেছিল, আমি একটা কমেন্ট একদিন লিখেই দিলাম, সেই কমেন্টটা আমি ভাবলাম পরে কেন লিখলাম, মানে আমাকে লোকে বলছে কমেন্টে লিখছে, অরিত্র তোমাদেরও লিখেছে, যে পুরোপুরি বিষয়টা করা হয়েছে খাদানের যে নেগেটিভ পয়েন্টগুলো বলা হয়েছে বা সেই সময় রাজ চক্রবর্তীকে নিয়ে করা হয়েছে রাজদার ইন্টারভিউ পাবে বলে। আমি না আরে কি বলবো যে এইগুলো লোকের মাথায় কে ঢোকায়, লোক এগুলো ভাবে কি করে যে রাজদার ইন্টারভিউ পাবে বলে এরকম করেছি। ইন্টারভিউ কার আসলো আমাদের চ্যানেলে, কার ইন্টারভিউ আসলো? সুপারস্টার দেবের ইন্টারভিউ আসলো, রাজদার তো ইন্টারভিউ করিনি। এটাই আমার মনে হয় অডিয়েন্স বুঝতে পারবে, এই জিনিসটাই লোকে বুঝতে পারবে। আর আসলে কি বলতো, অডিয়েন্সকে টাইমও দিতে হয়, অডিয়েন্স তারপর নিজের ভুল নিজেই রিয়েলাইজ করে, এটা হচ্ছে বিষয়টা। আমার মনে হয় না অডিয়েন্সের কোনো ভুল, অডিয়েন্সের একটা পারসেপশন সেট হয় যেটা আবার কেটে যায়, কেটে যায় ওটা অডিয়েন্স কিন্তু বসে থাকে না যে এ শালা অরিত্র হারামি, রূপম ঢ্যামনা, সাগর নীল মহাখচ্চর, এটা লোকে ভাবে না, এটা একটা সার্টেন টাইমের উপর হয়। হ্যাঁ, কিন্তু যখনই আবার একটা ছবি আমাদের ভালো লেগে গেল, এই যে বুমারাঙের আগে তো অরিত্র জিতের হেটার ছিল, অরিত্র জিতের শত্রু ছিল, প্রধানের আগে তো আমি দেবদার হেটার ছিলাম, ঠিক আছে? আরে হ্যাঁ, সেটা প্রধান। আর তুই তো শাহরুখ খানের অ্যান্টি শাহরুখ খান, কি বলবে বলো, অ্যান্টি শাহরুখ খান আমি, ঠিক আছে? কিন্তু জওয়ান আসার পরে তো সেটা হলো না, কিন্তু জওয়ান আসার পরে তুই শাহরুখ খান, আবার ডাঙ্কির পরে আবার অ্যান্টি শাহরুখ খান, ডাঙ্কির পরে আবার অ্যান্টি শাহরুখ খান। যাই হোক, পরবর্তী টপিকে চলে আসি। আমরা যে কথা বলবো 3টে প্রোমো নিয়ে। দেভার টিজার, টক্সিকের ট্রেলার, টক্সিকেরও মানে ট্রেলার নয়, টিজারই বেসিক্যালি, ট্রেলার না টিজারও নয়। বিয়ের পরে এরকম ভুলভাল হয় একটু, না বিয়ের পরে একটু ভুলভাল হয়, আমরা মানি। স্কাই ফোর্সের ট্রেলার আর স্কাই ফোর্সের ট্রেলার, এই 3টে নিয়ে মূলত কথা বলবো। সাগর নীলদা তুমি প্রথম বলো, দেভার কোনটা নিয়ে বলবো বলো? দেবা, দেখো দেভার টিজারটার মধ্যে একটা শট আছে দেখবে যেখানে শাহিদ কাপুর মাথাটা টাক করে তোলে এবং একটা খুব অ্যাংরি, একটা ক্রেজি একটা ফেসিয়াল এক্সপ্রেশন দেয়। ওটা দেখে আমার একদম ইমিডিয়েটলি কবির সিং এর কথা মনে পড়ে, যখন কাজের মাসিকে তাড়া করে, ঠিক আছে, ওই সিনটার কথা মনে পড়ে। এবং যেরকমভাবে লাস্টে পেছনে দিওয়ারে আমরা দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি দিওয়ারের পোস্টার, অ্যাকচুয়ালি অমিতাভ বচ্চনের সেই আইকনিক শটটা, অমিতাভ বচ্চন বসে রয়েছে এবং যেরকমভাবে বন্দুক ধরেছে শাহিদ কাপুর মুখের সামনে, ওই শটটা ব্যাপক লেগেছে। এবং গোটা টিজারটা বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপরে দাঁড়িয়ে যেভাবে এডিট করা হয়েছে অ্যাকশনটাকে এবং শাহিদ কাপুরের ডান্সটাকে, মানে শাহিদ কাপুরের যে এনার্জিটা, সেটা আর কি কোথাও একটা টিজারটাকে নেক্সট লেভেলে নিয়ে চলে গেছে। ওই এনার্জি এবং তার সঙ্গে সঙ্গে এডিটিং, এই দুটো মিলিয়ে একটা অদ্ভুত একটা মানে কি এক্সপিরিয়েন্স দিচ্ছে। কোনো ডায়লগ নেই, তা সত্ত্বেও টিজারটা 14 বার দেখা যায়, একটা পাওয়ার প্যাক টিজার হয়েছে, ব্যাপক লেগেছে আমার টিজারটা, চমৎকার লেগেছে। মুম্বাই পুলিশ ছবিটা আমার দেখা, আমি একটা ভিডিও করেছিলাম বহু আগে, মুম্বাই পুলিশের সাথে কোন ছবিটার মিল আছে আমি চাই না বলতে, তার কারণ অডিয়েন্স না, তাহলে মানে অডিয়েন্সের মজাটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ এই ছবিটা মুম্বাই পুলিশ কিন্তু প্রচুর পরিমাণে লোকে দেখে নিয়েছে এমন নয়। যাই হোক, মুম্বাই পুলিশ আমি যখন দেখেছিলাম, আমার ওই ছবিটা দেখা সত্ত্বেও মুম্বাই পুলিশ হেভি লেগেছিল, মানে আমি মস্তি পেয়েছিলাম। এবার এই ছবিটা মুম্বাই পুলিশের রিমেক, এবং এখানে একটা শট দেখে আমি বুঝে গেছি ওটা, ওই যখন ছুরিটা মারতে আসে হাতটা ধরে তাকায়, অবাক হয়, ওই ফাইট সিকোয়েন্স যেটা আছে ওটাতে ও খুব শক পাবে। হ্যাঁ, তো ওই যে জায়গাটা ওটা, এবং যাদেরকেও ক্যালাচ্ছে ওই সময় টর্চার করছে,
মানে ওটাকে যেভাবে প্রেজেন্ট করেছে ওটা ইনসেন। এবং সব থেকে ভালো করেছে যে আমি না এই পরিচালকের 3টে ছবি দেখেছি রশন অ্যান্ড্রিউজের, এবং ওর কোনো ছবিতে এরকমভাবে এডিট, এরকমভাবে ফাস্ট পেস্ট কোনো জিনিস মানে থাকেই না, অ্যাপ্রোচই থাকে না। ওর ছবিগুলো একটু সুদিং হয়। যেমন ওর লাস্ট ছবি ছিল হচ্ছে স্যালিউট, ইয়েকে নিয়ে, দুলকারকে নিয়ে, খুব ভালো ছবি। হ্যাঁ, মানে ওই ছবিটার এন্ডিংটা অনেকে বলতে পারে মেমোরিজ অফ মার্ডারের থেকে ইন্সপিরেশন নিয়েছে, কিন্তু ছবিটা যেভাবে ও শেষ করেছে মানে হেভি হেভি নোট, আমার খুব ভালো লেগেছিলো ছবিটা। তো ওই পরিচালকের আমি এরকম ট্রিটমেন্ট দেখিনি। এবং শাহিদ কাপুর এত এনার্জেটিক একজন অ্যাক্টর, ওকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল না যে হায়দারের রোলটা ওটা ওর থেকে ভালো বা ওর মতো করতে পারতো হচ্ছে রণবীর সিং, এটা রণবীর সিংয়ের দাবি, ও তখন বলেছিল যে রণবীর কাপুর হ্যাঁ করতে পারতো। যেই বলেছে না রণবীর কাপুর রণবীর সিং, ও বলেছে না করতে পারতো না। আমার মনে হয় যতই রণবীর সিং চিৎকার করে নিক, পদ্মাবতের খিলজির ক্যারেক্টার করে নিক, শাহিদের কাছে বাচ্চাই। শাহিদ কামিনীতে যা পারফরমেন্স দিয়ে দিয়েছে, শাহিদ হায়দরে যা পারফরমেন্স দিয়ে দিয়েছে, ইভেন ও রাঙ্গুন ছবিটা বাজে ছবি, পারফরমেন্স দিয়েছে। উড়তা পাঞ্জাব, বাপরে। কবির সিং, এই ছবিগুলোতে ওর যা পারফরমেন্স, মানে শাহিদ উড়িয়ে দিতে পারে। ইভেন জার্সি তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, ছবিটা রিমেক করলে চলেনি। আর জার্সি অনেকটা পিছিয়েও গেছিল না ওই কারণে। দেখো অ্যাকচুয়ালি জার্সিতে দেখবে একটা শট আছে যেটা অরিজিনালটাতেও রয়েছে, হিন্দিটাতেও রয়েছে। গোটা ছবিটার পারফরমেন্স নানি আর শাহিদ কাপুর একদম অ্যাট পার, মানে দুজনই আর কি ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। কিন্তু একটা পার্টিকুলার সিন রয়েছে যেটা খুব মানে আর কি আইকনিক কি মোমেন্ট আর কি ছবিটার, যেখানে দেখবে ও যখন একটু সাকসেস পায়, ও ওই প্ল্যাটফর্মে যায়, পাশ দিয়ে একটা ট্রেন যায়, এবং ও যখন চেঁচায় তখন চেঁচানোটা শুনতে পাওয়া যায় না, ট্রেনের ওই ঝুকঝুক ঝুকঝুক ঝুক করে ট্রেনটা পাচ্ছে, ওই সাউন্ডের মধ্যে আর কি ওই চেঁচানোটাকে আর কি ইয়ে করে দিয়েছে। ওই জায়গাটাতে নানি যেভাবে চেঁচায় সেটাও ভালো পারফরমেন্স 100%। নানি তো খুব ভালো অভিনেতা, কিন্তু শাহিদ যেভাবে চেঁচায় না জার্সি রিমেকটাতে না, মানে ওই একটা শটে না নানির পারফরমেন্সটা কোথাও একটা খাটো পড়ে গেছে, শাহিদ এগিয়ে গেছে। বাকি গোটা ছবিতে দুজনে সেম লেভেলের পারফরমেন্স দিয়েছে, কিন্তু ওই শটটাতে শাহিদ জাস্ট ব্রিলিয়ান্ট, মানে অসাধারণ পারফরমেন্স। শাহিদ আমার খুব পছন্দের অভিনেতা। তবে আমি বলবো যে জার্সি ছবিটা রিমেকটাতে, মানে শাহিদের ভার্সনটাতে, মৃণাল আর শাহিদের কেমিস্ট্রি ওয়াজ মাচ বেটার দেন শ্রদ্ধা শ্রীনাথ আর নানির কেমিস্ট্রি। এবং তুমি দেখবে একটা সিন ছিল যে ও বলে যে 500 টাকা আমি জানি তোমার কাছে আছে, আমাকে দাও। তো বলে যে তুমি জানো তো আমি দেবো না। দেখবে দিয়ে মৃণাল ঠাকুর চলে যায়, বাসে উঠে যায়। ওই সিনটায় দুজনের জাস্ট এক্সপ্রেশনটা দেখো, মানে যে একটা এক্সপ্রেশন দেখো, মানে হেভি, মানে ওটা কিন্তু ওরা দুজনে। কিন্তু আনফরচুনেটলি ছবিটা চলেনি। এনিওয়ে, হ্যাঁ কি বলছিলে রূপম তুমি দেবার টিজার নিয়ে? তো দেবা ছবিটা রিমেক হতে পারে। এবার মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে দেবা না রিমেক হলেও দেবা অনেক বেশি বেবি জনের থেকে ডিজার্ভিং ছবি। এটা আমি কেন বলছি, তার কারণ বেবি জনের মতো থেরির মতো একটা পপুলার ছবিকে মিথ্যা কথা বলে অ্যাটলিস্ট ওরা এরকম কিছু করছে না। আর মুম্বাই পুলিশ ছবিটা না, আমার মনে হয় কি ওই ছবিটার যে টুইস্ট, ওই ছবিটার যে প্লট, সেটা অনেক বেশি প্রয়োজনীয়। ওটা লোকের কাছে দেখা, এখন যাই না কতটা লোকের কাছে আনএক্সপেক্টেড হবে, কারণ এরকম ধরনের কাছাকাছি ছবি লোকে প্রচুর দেখে নিয়েছে, কতটা লোকের মনে হবে একদম হাটকে কিছু। তবে আমার এটুকু দেখে মনে হচ্ছে ওরা স্কেল আপ করেছে, অনেক ম্যাডনেস এনেছে। ক্যারেক্টারটাকেই তো চেঞ্জ করে দিয়েছে। পৃথ্বীরাজ সুকুমারের ক্যারেক্টারটা তো এরকম ছিল না, ওই চরিত্রটা ছিল হচ্ছে মানে একটু হারামি মাল ছিল, কিন্তু এরকম ছিল না। পৃথ্বীরাজের ক্যারেক্টারটা কিন্তু শয়তান, মানে শয়তানের হাসি ছিল মুখে, যেরকম ভাবে মালটা চলেছে, মেরেছে, মেয়েদেরকে মারতো। কিন্তু শাহিদ এখানে যা করছে সেটা মানে ভয়ঙ্কর। আমারও হেভি লেগেছে। এবং ওইটাকে যেভাবে মানে অ্যাকশনের যে সিনগুলো, যে একটা শট আছে দেখবে ওর জিপের মানে এতে বসে আছে, সামনের এটাতে বসে আছে এবং ঘুরে, আর একটা বাইক যাচ্ছে পাশ দিয়ে, বাইকটাকে লাথি মারছে, তো ওইটা হেভি লেগেছে। ওই জায়গাটা ব্যাপক, ডান্সটা তো ব্যাপক লেগেইছে, ওরতে এনার্জি আমারও হেভি লেগেছে। মানে দেখা যাক এবার ছবিটা কিরকম পারফর্ম করে। দেখো এই ছবিগুলো থেকে একটা জিনিস বোঝা যাবে বক্স অফিসের ব্যাপারটাও, যে আননোন ছবি যেগুলো সেইভাবে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল নেই, সেরকম ছবি রিমেক করলে কি চলবে না, এই ব্যাপারটাও বোঝা যাবে। এবং ধরো যদি এটা প্রপারলি অ্যাডাপ্টেশনই হয়ে থাকে, ধরো সিন বাই সিন রিমেক যদি নাও হয়, তাহলে কি অ্যাডাপ্টেশন হলে কি চলবে? এই কোয়েশ্চেন গুলোর আনসার কিন্তু এই দেওয়া ছবিটা দিয়ে দেবে। যেমন ধরো শয়তান যেমন বক্স অফিসে পারফর্ম করে দিয়েছিল, ওটা আননোন ছবি ছিল বলে। এবার দেবা কি করতে পারে, এটাই একটা দেখবার মতন ব্যাপার। খালি দেবার ক্ষেত্রে যে জিনিসটা ব্যাপারটা ওই যেটা রূপম একটু বলছিল, যে ওর যে টুইস্টটা ওটা 2013-তে যেরকম ওয়ার্ক করেছিল, আজকের দিনে ওটা আর নেই।
কারণ আজকের দিনে ওই ধরনের টপিকের উপর ছবি হয়ে গেছে প্রচুর। এবং এবং শুধু হয়ে গেছে তা নয়, এখন তো আরো মানে একটু বাড়াবাড়ি পরিমাণে হচ্ছে আর কি। এক্স্যাক্টলি, মানে ওটা না থাকলে মানে আননেসেসারি ঢুকিয়ে দিচ্ছে, একটা অ্যাঙ্গেল রেখেই দিচ্ছে। কিন্তু দেবার মানে টুইস্টটা ওয়ার্ক করে যাওয়ার কারণ হচ্ছে এই চরিত্রটা মানে যেভাবে যাচ্ছে না, টুইস্টটা ওয়ার্কও করে যেতে পারে। আচ্ছা, আমরা স্কাই ফোর্সের ট্রেলার নিয়ে কথা বলি। স্কাই ফোর্সের ট্রেলার, তো স্কাই ফোর্সের ট্রেলার আগে যেটা নিয়ে সবাই কথা বলছে, মানে ফাইটারের সাথে প্রচন্ড সিমিলার লাগছে ভিজুয়ালস গুলো, এবং উল্টে খাটোই লাগছে ভিএফএক্স এর দিক থেকে, এবং ওই বিটস গুলো অব্দি সেম গল্পের, যে মানে অ্যাটাক হচ্ছে, তার পাল্টা অ্যাটাক হচ্ছে, তাতে একজন ফেসে যাচ্ছে, এই বিটস গুলো প্রচন্ড সেম। তারপর তার ওয়াইফের সঙ্গে একটা অ্যাঙ্গেল থাকবে প্রোটাগনিস্টের। এক্স্যাক্টলি, তো এগুলো সবই রয়েছে, তো তাই জন্য ফাইটারের সাথে প্রচন্ড সিমিলার লাগছে। বাট আমার ট্রেলারের যে সেকেন্ড পোর্শনটা, যেখানটা ড্রামা পোর্শনটা, সেই জায়গাটা কিন্তু ভালোই লেগেছে। তার কারণ হচ্ছে লতা মঙ্গেশকরের গানটাকে একটা ব্যবহার করেছে যেভাবে, সেটা খুব ভালো লেগেছে। এবং তুমি দেখবে, আমার মনে হচ্ছে এটা যে ফাইটারের ক্ষেত্রে কি ছিল, যে ফেসে গেছিল তাকে আবার ঋত্বিকরা আনতে যায়, এখানে মনে হয় সেটা থাকবে না। এখানে ওই সিস্টেমের যে ফ্লটা ইত্যাদি, সেটার উপরই একটা যে কমিটি গঠন করা। আমার যেটা মনে হচ্ছে যে রানওয়ে 34 যেরকম ভাবে ডিল করে, এক্স্যাক্টলি সেরকম ভাবে হতে পারে। এক্স্যাক্টলি, সেটা হলে বরং একটা নিউ এজ হবে আর কি, মানে তার মধ্যে কিছু নতুনত্ব থাকবে। তবে সেটা আবার অতটা বেশি কমার্শিয়াল যাবে না আর কি, মানে ফাইটার যতটা কমার্শিয়াল। আমার জন্য ট্রেলারটা একদমই ওয়ার্ক করেনি, ঠিক আছে, মানে আমার ভালো লাগে ট্রেলারটা, সত্যি কথা হচ্ছে। হ্যাঁ, আমি তো বললামই আগের দিন আমার ট্রেলারটা ভালো লাগেনি, ওয়ার্ক করেনি। হ্যাঁ, আমি এটা লাস্ট কয়েকদিন আমি তোমাদের কারোর ভিডিও সেভাবে দেখতে পাইনি, কোনো মতে দেবদার ইন্টারভিউটা খালি দেখলাম। আচ্ছা, আমার ট্রেলারটা ভালো লাগেনি। তার প্রধান কারণ হচ্ছে যেটা অরিত্র বললো, যে আমাকে দুটো জিনিসে এই ট্রেলারটা ইমপ্রেস করতে পারতো। আমি আমার কথা বলছি, লোকের কথা, কারো কথা বলছি না। এক, যদি ছবিটার প্লটটা ইউনিক হয়ে যেত, আচ্ছা তুমি চলো ফাইটারের, তবুও ওটাও কঠিন, কারণ ফাইটারের ড্রামা সিন এত হাই লেভেলে ছিল, ওটা আমি আশাই করিনি। দীপিকার সম্পর্ক, ঋত্বিকের পার্সোনাল লাইফ, ওগুলো তো খুব ভালো ডিল করেছিল সিদ্ধার্থ আনন্দ। যাই হোক, এবার এই ছবিটা যদি ড্রামাতে বা ছবির প্লট লাইনে আমাকে আলাদা করে কিছু দিত, আমি তাহলে ছবিটাকে এগিয়ে রাখতাম। আর এই ছবিটা ভিজুয়ালে কখনোই যে ফাইটারের সাথে পারবে না সেটা আমি জানতাম, কিন্তু যখন আমি দেখছিলাম আমার দেখে মনে হচ্ছে ভাই ওই যে সিকোয়েন্সগুলো, আমরা সবাই কিন্তু টপ গান দেখে ফেলেছি, গুলে খেয়ে ফেলেছি, তা সত্ত্বেও ফাইটারের ভিজুয়ালস আমরা দেখে ভাবছি চলো একটা হিন্দি ছবি হিসেবে ভিজুয়ালস ভীষণ ভীষণ আপিলিং। এবার সেটা তো এই ছবিটার ভিএফএক্সের কাজ কিন্তু খারাপ হয়নি, কিন্তু ফাইটারের থেকে পিছিয়ে। এবার প্লট লাইনও এক, হাই পয়েন্টও এক, ফলে দুটোর মধ্যে কোনো জায়গায় ফাইটারের থেকে বেটার রিচ করতে পেরেছে আমার মনে হচ্ছে না। এবার আরেকটা জিনিস যেটা নিয়ে আমি ক্রিটিসিজম করিনি, সেটা আমার মনে হয়েছে ট্রেলারটা বারংবার দেখার পরে, অক্ষয় কুমারের লুক। দেখবে ছবিটা যখন ট্রেলার শুরু হয়, অক্ষয় কুমারের এই জায়গাগুলো কিন্তু পাকা নয়, এরপর যখন ট্রেলার এগোয় অক্ষয় কুমার এই জায়গাগুলো পাকা। এবার যদি ছবিটা দুটো টাইম লাইনে হয়, যে অনেকটা সময় চলে গেছে এবং তার মধ্যে ওর চুল পেকেছে, তাহলে ঠিক আছে, এটা একটা রিয়েলিস্টিক ছবি, এটা দেদানাদার নয়। এই ছবিতে কখনো চুল বড় হচ্ছে, কখনো ছোট হচ্ছে, লোকে মেনে নেবে না, এই ওরকম হবে না, ওরকম হবে না, আছে দেদানাদানের ব্যাপার অন্য, এখন আর হবে না, আগের সময় হয়ে গেছে, এখন অক্ষয় কুমার এটা করলে খুব গালাগালি খাবে। এই ছবিতে তুই ট্রেলারটা একবার দেখ, অক্ষয় কুমারের আমি দেখেছি, ঠিক আছে, ওটা কিন্তু বারবার করে চেঞ্জ হচ্ছে। এবার যদি ওটা এই যে বিভিন্ন সময় হয়, খেলমে ছবিটাতে যে লুকটা ছিল ওটার মতন, খেলমেতে অক্ষয় কুমার দেখবে পাকা চুল ছিল বাঁদিকে ডান দিকে, ওটা হচ্ছে সল্ট পেপার, ওটা একটা হেয়ার স্টাইল, কিন্তু এখানে ওটা নয়, কিন্তু এখানে চুল পাকছে আবার চুল কাঁচা আছে। এবার যদি এটা থাকে, যদি এরকম সমস্যা হয়, তাহলে এগুলো না ছবির ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করবে। তার কারণ একই হচ্ছে, এই ছবিটা সব কিছুতেই একটা বারবার করে ফেস করছে কম্প্যারিজন, তো যদি এরকম জিনিসপত্র হয় ছবিটা চাপে পড়বে। তবে আমার মনে হয় না অক্ষয় কুমারের কামব্যাক এই ছবিগুলো দিয়ে হবে, বা এই ছবিগুলো বক্স অফিসে ব্যাপক আমার মনে হয় জলি এলএলবি 3টা অনেক বেশি বক্স অফিস ফ্রেন্ডলি ছবি। অক্ষয় কুমারের সিকুয়েল যবে থেকে আসা শুরু হবে, ও রদ্দি সিকুয়েল যদি হয়, ওয়েলকাম ওগুলো না একটা ব্যাপক অডিয়েন্সকে প্রথম দিন নিয়ে আসবে সিনেমা হলে। তো আমার মনে হয় না যে এই ছবিটা দিয়ে অক্ষয় কুমারের কামব্যাক হবে। যাই হোক, আমরা এর পরে চলে যাব হচ্ছে আমাদের আজকে যে গ্লিমসটা এসেছে, টক্সিকের গ্লিমস নিয়ে বলো। ফেয়ারি টেল ফর গ্রোন আপস আমার একদম ভালো লাগেনি, আমারও অ্যাকচুয়ালি জমেনি। আমি একটু শকটি হয়েছি যে এরকম কেন একটা জিনিস আনলো, আর আমি আশা করিনি যে এত সহজেই রকিং স্টার ইয়াসকে দেখিয়ে দেবে। আমি ভেবেছি আসবে, ওর লুকটাই রিভিল করবে, টাইম নিয়ে অ্যান্টিসিপেশন বাড়াবে, বা এমন কিছু হবে আমরা দেখার জন্য উৎসাহিত হবো, দেখাবে না, হয়তো ঝলক দেখালো, ঠিক আছে, বা ওর হয়তো পোস্টার আসবে ডার্কের মধ্যে,
কিন্তু ওরা না একটা না teaser দেখিয়েছে, দেখালো দেখো দেখিয়েছে ভালো কথা, আমার মনে হয়েছিল যে একটা হয়তো 2.5 মিনিটের একটা সিকোয়েন্স হবে, ঠিক আছে, একটা বিশাল বড় যার ধামাকা ফামাকা, কারণ মানে টক্সিক ছবিটা এত অ্যান্টিসিপেটেড, এবং সব থেকে বড় কথা অ্যান্টিসিপেশনটা বাড়িছে কিন্তু ইয়াশ নিজেই হলিউড রিপোর্টারে ওই ইন্টারভিউটা দিয়ে, ঠিক আছে, ফলত তারপর যখন এটা পাচ্ছি তখন মনে হচ্ছে যে এটা খুব মানে আর কি খুব আর কি ঠিকঠাক কাজ হয়ে গেল, দেখতে একটা মিউজিক ভিডিওর মতো লাগছে, প্লাস যা যা দেখতে পাচ্ছি কোনো এজ নেই ওটার মধ্যে, কোনো নতুনত্ব নেই, এবং ক্যারেক্টারটা না ধাপ করে পড়েও যায়, জানো তো, মানে যে অ্যাটিটিউড নিয়ে ক্যারেক্টারটা ঢুকছে আর লাস্টে গিয়ে ওই মেয়েটার সাথে মেক আউট করতে শুরু করছে, ওখানে ক্যারেক্টারটা পড়ে যায়। মানে হ্যাঁ, কারণ দেখালো মানে আমি একটা ক্যারেক্টার না, মানে যদি এরকম হতো যে ও চেয়ারে বসে আছে, ওর গায়ের উপরে সেটা মেয়ে বসছে, ও পাত্তা দিচ্ছে না, তাহলে সেটা অ্যাটিটিউডটা মেনটেন থাকতো। কিন্তু ও নিজে থেকে মেক আউট করছে একটা নাইট ক্লাবে পিয়ানোর সামনে বসে, আমার ঠিক মানে জিনিসটা মানে ভিজুয়ালি মানে ওর ক্যারেক্টারটার সাথে যেন কোথাও গেল না, ওর অ্যাটিটিউডটার সাথে। না দেখ সেটা দেখো, সেটা তুমি এখন বলতে পারো না, সেটা মেয়েটাকে সামনে থেকে দেখতে হবে, মেয়েটাকে সামনে থেকে দেখবে, মেয়েটাকে তুই দেখেছিস মেয়েটাকে সামনে থেকে? আমি দেখিনি, আমি বলছি মেয়েটাকে সামনে থেকে দেখতে হবে, সেরকম যদি মেয়ে হয় তাহলে হয়তো ইয়াশ মেবি মানে ক্যারেক্টারটা মেবি খুব খুব মজা না, খুব মজা না, হেভি লাগে না, দেখেছো? কিন্তু ক্যারেক্টারটা যে টক্সিক, এবার সেই কারণে নয় তো যে টক্সিক নেচারের, তাহলে একটা থাবড়া দিতে হতো, তাহলে একটা থাবড়া দিতে হতো, যেরকম মানে আর কি সন্দীপ রেড্ডি বাংলার প্রোটাগনিস্টরা করে, ওখানে থাবড়া হাবড়া দিলে। আমি এটা বলার জন্য আবার আমি ভাই এটা সন্দীপ রেড্ডি বাংলার কথা বলছি, এটা আমি আমার কথা বলছি না, আবার ফট করে আবার দেখবো যে থাবড়া হাবড়া আবার কি মেয়েদেরকে থাবড়া। আমি আবার ফোর্থ ওয়াল ভেঙে বলে দিই, সাগর নীল কিন্তু টক্সিক, আপনারা জানেন না হয়তো, সাগর নীল কিন্তু টক্সিক। আমি তো এই জন্যই তো আমাকে লোকে ভাঙ্গার সঙ্গে ইয়ে করে, ভাঙ্গা টক্সিক আমিও টক্সিক, যা খুশি তাই বলো। লাস্ট একটা জিনিস বলছি, পাতাল লোক সিজন 2 এর ট্রেলারটা দেখেছো তোমরা? হ্যাঁ, আমি ট্রেলারটা দেখতে পারিনি, আমার খুবই ভালো লেগেছে, আমি যে কারণে রিভিউ করিনি, আমি ট্রেলারটা এখন দেখিনি সত্যি বলতে, তবে আমি অ্যানাউন্সমেন্টটা দেখেছি, অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছি, আমার অ্যানাউন্সমেন্ট টিজারটা ঘ্যামা লেগেছে, চাপ আছে, মানে একটু চাপ লাগছে, তার কারণ হচ্ছে এই সিরিজটা অ্যাকচুয়ালি হয়েছে 2 বছর আগে, এবং প্রাইম এটাকে রিলিজ করছিল এবং বারবার মাল্টিপল এডিটস করে গেছে, কারণ তুমি দেখবে পাতাল লোকে কিন্তু অনেক কিছু কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল জিনিসপত্র ছিল, সেকেন্ড সিজনে যাতে কন্ট্রোভার্সি না হয়, এবং যেহেতু প্রাইমের একটা সিরিজ নিয়ে অলরেডি কন্ট্রোভার্সি হয়েছিল না, যেটা আলী আব্বাস জাফর করেছিল তাণ্ডবের মতো কাজ যদি হয়, যে তাণ্ডবের মতো কাজ হলো কোয়ালিটি মধ্যমেধার, আর কাজটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আমার ওটাতে মানে খুব একটা কিছু বলবো না আমি, কিন্তু পাতাল লোক যে কোয়ালিটি দিয়েছিল, ওই কোয়ালিটি ওরকম স্টেটমেন্টের পর যদি কন্ট্রোভার্সি হয় তাহলে আমি দেখতে চাই, তাহলে কন্ট্রোভার্সি হোক ভাই, আমি দেখতে চাই। এডিট করে যদি জিনিসটাকে নষ্ট করে দেয় না প্ল্যাটফর্ম, অনেক সময় হয় যে 2 বছর ধরে কেন ফেলে রেখেছে জিনিসটাকে। আমি পাতাল লোক খুব এক্সাইটেড, পাতাল লোক নিয়ে, আর আমি দেখতে চাই যে আগের বার অভিষেক ব্যানার্জির যে ক্যারেক্টারটা ছিল ভাই, মানে ওদের যে গ্রুপটা ছিল, মানে ওটা যে এরকম ওদের পাস্ট আছে, মানে ওটাই তো আমাকে আলাদা করে একটা মনে হচ্ছিল সারা দেখবার মতো জায়গা, আর ওরকম ভাবে র সিকোয়েন্স এবার দেখার এখানে ওরকম কিছু থাকে কিনা, কারণ ছবিতে ট্রেলারের মধ্যে একটা খুব সামান্য জায়গা রয়েছে যে ও বেরিয়ে যায় আবার এসে সেলুট করে, মানে একটা ট্রেলার অতগুলো হাই পয়েন্টের সাথে সাথে ওরকম জিনিসপত্রগুলোকেও ধরছে, যে ও বসে বসে বলছে এই টেবিলেই বসে থাকতে, আমার সরি ভুল করে আগের কথা বলে ফেলেছি। তোমরা পাতাল লোকের যে ক্রিয়েটার সুদীপ শর্মা, তার ইন্টারভিউ দেখেছো কখনো? না, ভদ্রলোককে চিনি, আমি দেখেছি, ওই যে ডিরেক্টর তার দেখেছি, বাট এই সুদীপ শর্মার ইন্টারভিউ আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো, দেখতে বলবো, কারণ ভদ্রলোক এত ইন্টেলিজেন্ট আর এত ভালো ভালো সিনেমা সিরিজ দেখেছে, এবং ওর একটা হেভি জিনিস আছে যেটা বাকি আমি কোনো ক্রিয়েটারের আজ অব্দি দেখতে পাইনি, বড় বড় ক্রিয়েটারদের ইনক্লুড করে বলছি, ও নিজের কাজ নিয়ে নিজে ক্রিটিসিজম করে, এবং মানে ও বলছে একটা জায়গাতে ইন্টারভিউ দিতে দিতে যে পাতাল লোক বানানোর পরে আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। বলছে কেন? বলছে আমি তো মাথায় মাথায় জানাই আমি কি বানিয়েছি, বলছে আমি তো আর সোপ্রানোস বা ওয়ার বানাতে পারিনি, তো দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ইজ দ্যাট, আমি তো ওটা রিচ করিনি, তো তাহলে আমার অত মানে পাগলামি করে লাভ নেই। সেই লোকটা পাতাল লোক আর কোহরা বানানোর পরেই, কোহরাটাও ওরই বানানো, তার কাজ যদি এবার সেকেন্ড সিজনে এডিট টেবিলে ঘাটে, তাহলে সেটা কতটা মানে কোহরা দেখেছিস? সাগরনীল কোহরা দেখেছিস? কোহরা নেটফ্লিক্সের না?
হ্যাঁ 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 নেটফ্লিক্সে না না দেখিনি। আরে হেভি ভিডিওটা দেখো নি, দেখো ওটা হেভি কাজ। আমি সেকেন্ড আমি সিজন আসছে। আমি হিন্দি সিরিজ দেখা আমি বন্ধ রেখেছি বিগত 6 মাস। তার কারণ হচ্ছে আমি দেখছি 10টা দেখলে ভাই 9টা খারাপ হচ্ছে, এবং 8 ঘন্টার করে ওরা সিরিজ করে। এইটার জন্য আমার হিন্দি সিরিজ দেখার প্রতি না। তুই কোহরাটা দেখ, কোহরাটা হেভি কাজ। কোহরাটা ডিসঅ্যাপয়েন্টেড হবে না। না আমি সুদীপ শর্মার নাম দেখলে আমি সেই ছবি দেখি, কারণ সুদীপ শর্মা সোন চিড়িয়া, উড়তা পাঞ্জাব, যা যা লিখেছে, NH10, তারপরে পাতাল লোক, দারুণ, কোহরা, মানে আউটস্ট্যান্ডিং কাজ করেছে। আমি এইটা তোমাদেরকে আচ্ছা ঠিক আছে শেষ করি যা এরকম ভাবে না বলছি সুদীপ শর্মা কেরিয়ার শুরু করেছে কি ছবি দিয়ে জানো? শুনে অবাক হয়ে যাবে, প্লেয়ার্স। আব্বাস মাস্টারের প্লেয়ার্স। এটা কিছু করার নেই। অমিত রবীন্দ্রনাথ শর্মা সেও কেরিয়ার শুরু করলো কিভাবে, যে এত ভালো ছবি করে, কিছু করার নেই এটা। যাই হোক, ঠিক আছে, চলো আমরা আমাদের ডিসকাশন এখানেই শেষ করছি। তার কারণ আমার মেমোরি কার্ডে জায়গা নেই, সাগর নীলের কল চলে এসছে, আর অরিত্র নতুন বিয়ে হয়েছে, আপনাদেরও বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ অরিত্রদাকে মেইনলি এখন যেতে দিতে হবে। না আমি কিন্তু তারা দিইনি, আমি তো কথা বলতেই চাইছিলাম। না এটা অরিত্র বলেছেন, আমি না করবো, কিন্তু তোমরা বুঝে নেবে, তোমরা বুঝে ব্যাপারটা বলবে যে না অরিত্র সমস্যা নেই, আমাদের সমস্যা। এটা অরিত্র আমাদের আগে থেকে বলে দিয়েছে। যাই হোক, ব্যাপারটা সেটা না, আমরা এখানে শেষ করলাম। আমরা যথারীতি সাবস্ক্রাইব করতে বলতে ভুলে গেছি, আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা ব্যবসায়ী মানুষ। 10,000 করে দিন ভাই, 10,000 এত ভালো ভালো কন্টেন্ট, এত ভালো ভালো আলোচনা আসছে, 10,000 করে দিতে পারছেন না আপনারা? 10,000 টার্গেট। আমরা এডিটর রেখেছি, আমাদের পয়সা দিতে হচ্ছে, সাগর নীল পয়সা দিচ্ছে, সবাই আমরা পয়সা দিচ্ছি, আমাদের পয়সার জন্য কষ্ট করতে হচ্ছে। এডিটর আছে, কিভাবে বেচছি নিজেদেরকে। প্রতীকদার মতো বলবো যে ইস ভিডিও মে ভাই লোক মুঝে 10,000 লাইক চাইয়ে, ঠিক আছে, সেরকম। মেরে প্যারে ভাই, রাম রাম ভাইও। ঠিক আছে, এটা লাস্টে কাট, এটা এইসব করলে এটা লাস্টে বলাতে কি আছে? না দরকার নেই, এটা লাস্টে বাদ দেবো, দরকার নেই।